Assalamu alaikum, everyone. Welcome you to our lecture 3, third lecture. The text we are covering is Man and Superman by George Bernard Shaw. Already lecture 1, lecture 2 তে আমরা কাহিনী and কাহিনী character, the story and the characters. We have overall idea. আজকে আমরা ক্লাসটা শুরু করব হচ্ছে the review of lecture 2. lecture 2 এর কিছু রিভিশন দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করব। আমাদের স্লাইড, পাওয়ার পয়েন্ট স্লাইড, পিডিএফ আকারে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, আপনারা কাইন্ডলি ওটা কালেক্ট করবেন। এখন আমাদের মিটে প্রেজেন্ট হচ্ছে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন স্লাইড 1। কি পাচ্ছি আমরা এখানে? শেভিয়ান ফিলসফি। শেভিয়ান শব্দটার মানে হচ্ছে জর্জ বার্নার্ড শ'স ফিলসফি, দ্য ফিলসফি অফ জর্জ বার্নার্ড শ। শ থেকে এসেছে শেভিয়ান, শ থেকে এসেছে শেভিয়ান। আজকে শেভিয়ান ফিলসফির যে পার্টটা আমরা কভার করব সেটা হচ্ছে দ্য লাইফ ফোর্স। লাইফ ফোর্স, লাইফ মানে হচ্ছে জীবন, ফোর্স মানে শক্তি। তো দ্য লাইফ ফোর্স অবভিয়াসলি জীবনী শক্তি। আজকে আমাদের ক্লাসটা হবে হচ্ছে জীবনী শক্তি নিয়ে, লাইফ ফোর্স, এটাই হচ্ছে আমাদের আজকে ফোকাস। ম্যান অ্যান্ড সুপারম্যান, আমাদের স্পেশাল ফোকাস থাকবে ম্যান অ্যান্ড সুপারম্যান। আমাদের এই নাটকে জর্জ বার্নার্ড শ'র ফিলসফি অফ লাইফ ফোর্স কিভাবে পোর্ট্রেট হচ্ছে। আমাদের হ্যান্ডআউট সব ক্লাস গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল। আমাদের এই আজকের যে স্লাইড গুলো, এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে ডক্টর আশা রায়। ডক্টর আশা রায় উনার আর্টিকেল থেকে। এটা আর্টিকেলটা রিসার্চ আর্টিকেল, এটা আপনাদের গুগল ক্লাসরুমে অ্যাভেলেবল আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর মেসেঞ্জার গ্রুপে একটু আগে আপনাদেরকে স্লাইড গুলো দেয়া আছে। আমরা আস্তে আস্তে শুরু করি। সেকেন্ড যে স্লাইডটা, এটা আমাদের রেপিটেশন ফ্রম দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস। আমরা কিছু রিভাইজ করে শুরু করি। দ্য লাইফ ফোর্স ইন ম্যান অ্যান্ড সুপারম্যান। আমাদের নাটকের নাম হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। এই নাটকে দ্য ফিলোসফি অফ লাইফ ফোর্স কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, কিভাবে জর্জ বার্নার্ড শ ইজ এক্সপ্লেইনিং দ্য ফিলোসফি অফ লাইফ ফোর্স, জীবনী শক্তি। ওনার একটা দর্শন আছে, ফিলোসফি আছে, সেটা হচ্ছে লাইফ ফোর্স। এই লাইফ ফোর্সই হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান নাটকের one of the most important philosophy. First line: in Man and Superman, we see the life force in action. এই নাটকে আমরা পাই জীবনী শক্তি ইন অ্যাকশন। মানে আমাদের নাটকের মেইন ডমিনেন্ট ফোর্স হচ্ছে লাইফ ফোর্স। সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে জীবনী শক্তি। ইন দিস প্লে, আমাদের এই নাটকে, এটা অলরেডি আমাদের কভার করা আছে, Octavius is hopelessly in love with Anne. Octavius, আমাদের ক্যারেক্টার, one of the side characters, one of the minor characters, Octavius Robinson. He is hopelessly in love with Anne Whitefield. সে অ্যানকে খুবই পছন্দ করে, কিন্তু আমরা জানি তার এই ইচ্ছা পূরণ হবে না, কারণ অ্যানের সাথে ওর বিয়ে হবে না। Octavius, he has a poetic temperament. সে একজন কবি মানুষ, সে কবিতা লিখতে পছন্দ করে, রোমান্টিক কবিতা। He is a romantic poet.
the poet of romance. He knows all the defects of Anne. সে অ্যান হোয়াইটফিল্ডের সমস্ত রকম ত্রুটি তার অবগত। সে জানে যে অ্যান খুব সুবিধার মেয়ে না, সে খুবই জটিল। এত সবকিছু জানার সত্ত্বেও হি ইজ ম্যাডলি ইন লাভ উইথ হার। সব রকম ডিফেক্ট ও সব রকম ইমপারফেকশন জানার পরেও, অ্যানের যাবতীয় দোষ ত্রুটি জানার পরেও, actually he is blind towards all his imperfection, and Octavius is madly in love with Anne Whitefield. এখন এক হাতে তো তালি বাজে না, অ্যানও ওকে আশকারা দিয়েছে। অ্যান এনকারেজেস হিম, মানে অ্যান এনকারেজেস অক্টেভিয়াস and calls him রিকি টিকি ট্যাভি। ওকে রিকি টিকি টিভি নামে ডাকে। রিকি টিকি ট্যাভি এই নামে অ্যান যখন অক্টেভিয়াসকে ডাকে তখন অক্টেভিয়াস পাগল হয়ে যায়। রিকি টিকি ট্যাভি অনেকটা ম্যাজিক্যাল স্পেলের মতো। অক্টেভিয়াসের সামনে যখন অ্যান রিকি টিকি ট্যাভি বলে, অক্টেভিয়াস আচ্ছন্ন হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। অ্যান অক্টেভিয়াসকে রিকি টিকি ট্যাভি নামে ডাকে, দুষ্ট দুষ্ট নামে ডাকে, বাট ডাজ নট লাভ হিম। কিন্তু অক্টেভিয়াসের প্রতি তার কোনো ভালোবাসা ওইভাবে নাই। অক্টেভিয়াসের প্রতি তার যে একটা রোমান্টিক অ্যাট্রাকশন সেটা কিন্তু নাই। এবং তার ফল কি হয়? অক্টেভিয়াস ইজ দ্য ব্রোকেন ম্যান এট দ্য এন্ড অফ দ্য প্লে, এটা আমরা জানি। নাটকের শেষে অক্টেভিয়াস ইজ এ ব্রোকেন ম্যান। অক্টেভিয়াস ব্যর্থ। Anne does not have a romantic attachment with John Tanner either. Anne কারোর সাথেই কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট নাই। অক্টেভিয়াসকেও সে অক্টেভিয়াসের প্রতি তার কোনো আবেগ ভালোবাসার কোনো টান নাই। এমনকি ট্যানারের পেছনে যে সে ছুটছে, একদম শিকারীর মতো ছুটছে, কিন্তু ট্যানারের প্রতি তার কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট আমরা কিন্তু পাচ্ছি না। অ্যান ডাজ নট হ্যাভ আ রোমান্টিক অ্যাটাচমেন্ট উইথ জন ট্যানার। যদিও সে ট্যানারকে বিয়ে করার জন্য খুবই দৃঢ় প্রতিজ্ঞ, বিয়ে সে করবেই, যেভাবেই হোক, বাই হুক অর বাই ক্রুক বিয়ে ওকে করতেই হবে, কিন্তু ট্যানারের প্রতি তার কোনো রোমান্টিক অ্যাটাচমেন্ট কিন্তু নাই। একইভাবে ট্যানার লাভস অ্যান ইন এ ভেইগ ম্যানার। ট্যানারও যে অ্যানকে খুব বেশি একদম পাগলের মতো ভালোবাসে তাও না, অ্যানকে পছন্দ করে ইন এ ভেইগ ম্যানার, মানে ওরকম কঠিন আকর্ষণ যে তা কিন্তু নাই। বাট হি হ্যাজ নো আইডিয়া, কিন্তু ট্যানারের এই বিষয়ে কোনো ধারণাই নাই যে শি ইজ ডিটারমাইন্ড টু ম্যারি হিম, যে অ্যান ওকে টার্গেট করেছে। অ্যান শিকারী, ট্যানার হচ্ছে শিকার। হি থিংস দ্যাট শি ইজ ইন লাভ উইথ অক্টেভিয়াস। ট্যানারের ধারণা যে যেহেতু অ্যান অক্টেভিয়াস দুইজন সবসময় একসাথে থাকে, ওরা একজন আরেকজনকে বিয়ে করবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়। আমাদের ফ্রেন্ড সার্কেলে যখন একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকে, প্রচুর মেলামেশা করে, সব জায়গায় একসাথে যায়, একসাথে চলাফেরা করে, তখন আমাদের মনে হয় যে ওদের মধ্যে প্রেম আছে, ওরা বিয়ে করবে খুব তাড়াতাড়ি। অ্যান অক্টেভিয়াস একজন আরেকজনের ছাড়া থাকে না, সবসময় একসাথে থাকে। এবং ট্যানারের ধারণা অ্যান অক্টেভিয়াসকে বিয়ে করবে, এটাই ওর ধারণা ছিল। ওয়েন স্ট্রেকার, স্ট্রেকার হচ্ছে এনরি স্ট্রেকার, ট্যানারের ড্রাইভার, যেটা আমরা শফার বললাম লাস্ট ক্লাসে। ট্যানার শফার অর ড্রাইভার যখন ওর চোখ খুলে দেয়, স্ট্রেকার টেলস হিম দ্যাট অ্যানস ইন্টেনশন সিমস টু বি ম্যারি ট্যানার। বলছে অ্যানের টার্গেট অক্টেভিয়াস না, অ্যান ইজ নট এইমিং টু ম্যারি অক্টেভিয়াস, অ্যান ইজ এইমিং টু ম্যারি ট্যানার। এটা শোনার সাথে সাথে সে ড্রাইভারকে বলল, গাড়ি ছাড়ো, যত স্পিড তুলতে পারো, এই দেশ ত্যাগ করো, অন্য দেশে চলে যাব, পারলে আমরা ইউরোপ কন্টিনেন্ট পার হয়ে চলে যাব, তাড়াতাড়ি গাড়ি ছেড়ে দাও। লিটারালি তারা গাড়ি নিয়ে প্রচন্ড স্পিডে রওনা দেয়। এখন আমাদের যে নায়িকা অ্যান হোয়াইটফিল্ড, সে তো সাধারণ নায়িকা না, a very very sharp, intelligent and cunning female protagonist. সেও পিছে পিছে চেস করা শুরু করে, কার চেস। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে যেরকম একটা গাড়িকে আরেকটা গাড়ি প্রচন্ড পরিমাণে চেস করতে থাকে, একইভাবে ট্যানারের গাড়ি প্রচন্ড বেগে যাচ্ছে পেছনে, অ্যান তার গাড়িও প্রচন্ড বেগে যাচ্ছে, ট্যানারকে সে ধরে ফেলবে। কেন ট্যানার পালাচ্ছে, এটা আপনাদের কোয়েশ্চেন মনে জাগতে পারে, যে অ্যান এত সুন্দর, এত আকর্ষণীয়,
একটা মেয়ে, ইয়াং গার্ল, তাকে কেন সে ভয় পাচ্ছে? অলরেডি আমরা জানি ট্যানারের ধারণা অ্যান হচ্ছে বিবেক বর্জিত একজন ক্রিমিনাল মাইন্ডেড গার্ল। মানে সে তার মনে কোনো সে যদি কোনো ক্রাইম করে, এই ক্রাইমের পেছনে তার কোনো অনুশোচনা থাকবে না। মানে সে যা ইচ্ছা তাই করবে, তার যা মন চায় তাই করবে, সমস্ত দায়ভার সে ট্যানারকে দেবে। এটা ট্যানার জানে। ট্যানার পালাচ্ছে কেন? এই যে আমরা এই স্লাইডের একদম লাস্টে দেখেন, রানস অ্যাওয়ের পরে নিচ থেকে 3 নম্বর লাইনে ফুল স্টপের পরে, হি ওয়ান্টস টু প্রিজার্ভ হিজ ফ্রিডম। কেন পালাচ্ছে ট্যানার? কারণ ট্যানার তার স্বাধীনতা রক্ষা করতে চায়। ট্যানার ওয়ান্টস টু প্রিজার্ভ হিজ ফ্রিডম, সে তার স্বাধীনতা রক্ষা করতে চায়। হি নোজ দ্যাট ম্যারেজ উইল বি এ হিন্ড্রেন্স টু হিজ রেভলিউশনারি ওয়ার্ক। ট্যানার নিজেকে একজন বিপ্লবী মনে করে। হি ওয়ান্টস টু রিফর্ম দ্য সোসাইটি, সে সমাজকে পরিবর্তন করতে চায়, সংশোধন করতে চায়। তার ধারণা ম্যারেজ ইজ দ্য এন্ড অফ অল রিভলিউশনারি ওয়ার্ক। বিয়ের পর সে আর কোনো বিপ্লবী কাজ করতে পারবে না, সে পরাধীন হয়ে যাবে, সে শেকলে আবদ্ধ হয়ে যাবে। এই জন্য সে বিয়ে করতে চাচ্ছে না। সে সবকিছু বদলে দিতে চায়, সে দুনিয়া বদলে দিতে চায়, সমাজকে বদলে দিতে চায়। এই জন্য সে বিয়ে করবে না। আর এমনিতেই সে অ্যানকে ভয় পায়। দুয়ে দুয়ে মিলে গেল 4 এবং সে পালালো। এই পর্যন্ত আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এখন আমরা আরেকটু ডেপথে যাই। থার্ড স্লাইড, আপনারা কি দেখতে পাচ্ছেন? থার্ড স্লাইড Yes, sir, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখেন দেখেন, টাইটেলটা লেখা, দা থ্যাংক ইউ, দ্য লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান কন্টিনিউ। আমরা এটাই কন্টিনিউ করছি লাস্টটা। আমরা পাশে দেখতে পাচ্ছি খুবই বিখ্যাত একটা নাটক হয়েছিল ম্যান এন্ড সুপারম্যানের প্রথম, দ্য মোস্ট সাকসেসফুল স্টেজিং অফ ম্যান এন্ড সুপারম্যান দ্য ড্রামা। এই নাটকের প্রথম সবচেয়ে বিখ্যাত যে নাটকের চিত্রায়ন, এই যে পাশে দেখছেন দুইজন, obviously Anne Whitefield in her white gown, আর পাশে আমরা দেখতে পাচ্ছি ট্যানার, অ্যান এন্ড ট্যানার। ট্যানারকে আমরা দেখতে পাচ্ছি এখানে, যদিও তার বয়স কম কিন্তু তাকে দেখে বয়স্ক লাগে। কিছু কিছু আমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ কেউ থাকে যে বয়স আমাদের সমান কিন্তু তাকে দেখে আমাদের থেকে বুড়া লাগে, ম্যাচিওর বেশি লাগে, কারণ সে বেশি পাকা। ট্যানার হচ্ছে অতিরিক্ত ম্যাচিওর, ইচড়ে পাকা আমরা বলি না, তার বয়সের অন্যান্য তরুণদের তুলনায় সে একটু বেশি ম্যাচিওর, এবং এইটা সে তার আচার বেশভূষায়, অ্যাটিচিউডে সে এক্সপ্রেস করতে চায়। এখন আমরা অলরেডি জানি আমাদের নায়ক পালাচ্ছে, নায়িকা পিছে পিছে চেস করছে, নায়ক পালাচ্ছে, নায়িকা পিছে পিছে তাড়া করছে। অ্যান্ড পারসিউজ ট্যানার অ্যাক্রস দ্য কন্টিনেন্ট, পুরো ইউরোপ জুড়ে এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস গেম চলতে থাকে। নায়ক গাড়ি নিয়ে হাই স্পিডে পালাচ্ছে, নায়িকা পিছে পিছে যাচ্ছে। ভেরি এক্সাইটিং ফিল্ম। দো she was not having any emotion for him, though Anne has not was not having any emotion for him. ট্যানারের প্রতি অ্যানের কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না, আবেগের যে টান সেটা কিন্তু ছিল না। এটা কিন্তু মাথায় রাখেন, কাগজ কলম থাকতে লিখে রাখতে পারেন। অ্যানার was not having any emotions for ট্যানার, ট্যানারের প্রতি ওর কিন্তু কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই। এরপরে দেখেন বোল্ড করা আছে, শ বিলিভস দ্যাট, বোল্ড করা, ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, ইট ইজ বাই দ্য পাওয়ার অফ লাইফ ফোর্স, জীবনী শক্তির বলে অ্যান acts as its agent. It is by the power of life force Anne acts as its agent. অ্যানের মধ্যে এত মনোবল, এত শক্তি, এত কনফিডেন্স কোত্থেকে আসলো? আমরা অ্যানকে বলছি ভেরি শার্প, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি কানিং, খুবই খুবই ম্যানিপুলেটিভ। এত শক্তি, এত দম অ্যান হোয়াইটফিল্ডের মধ্যে কিভাবে আসলো? আমরা বলছি যে সবকিছুর পেছনে আছে হচ্ছে লাইফ ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তি
অ্যানের মধ্যে ভর করেছে। মানুষের মধ্যে জিনভূত ভর করে না, আমরা গ্রাম অঞ্চলে বলি যে ওর মধ্যে জিনে ভর করছে, ওকে জিনে ধরছে, ওর মধ্যে জিন আছে। অ্যান, ওর ভিতরে আছে হচ্ছে লাইফ ফোর্স, একটা প্রাকৃতিক শক্তি, ন্যাচারাল ফোর্স, জীবনী শক্তি। অ্যানের ভিতরে এই জীবনী শক্তি আছে। অ্যান হচ্ছে জীবনী শক্তির একজন এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ। ওর ভিতরে জীবনী শক্তি থাকার কারণেই অ্যান এত গাটস, এত সাহস পাচ্ছে। অ্যান কোত্থেকে এত শক্তি পাচ্ছে? বিকজ লাইফ ফোর্স রিসাইডস ইন হার। ওর ভেতরে লাইফ ফোর্স বাস করে, ওর ভেতরে লাইফ ফোর্স ভর করেছে। এরপরে লাল সেন্টেন্সটা দেখেন, she feels instinctively that Anna would be the best father for the Superman. Very important, এই জন্য রেড লাইন দেওয়া। এতক্ষণ পরে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স পাচ্ছি। কেন অ্যান ট্যানারের পিছে এরকম পাগলের মতো ছুটছে? কারণ অ্যানের ধারণা, যেহেতু ও দ্য মোস্ট শার্প অ্যান্ড ইন্টেলিজেন্ট গার্ল অফ দ্য সোসাইটি, ট্যানার হচ্ছে দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড ইন্টেলিজেন্ট ইয়াং ম্যান অফ দ্য সোসাইটি। এরা দুজনেই বাইরেও দেখতে সুন্দর, ভেতরেও তারা অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। এরা যদি বিয়ে করে, তাদের বাচ্চা কাচ্চা হবে হচ্ছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট চিলড্রেন ইন সোসাইটি। এবং তাকে এখানে বলছে সুপারম্যান। মানে কোনোভাবে অ্যান যদি ট্যানারকে বিয়ে করতে পারে, তাহলে তাদের প্রথম সন্তান, প্রথম ছেলে সন্তান, যেহেতু এটা আমরা ভিক্টোরিয়ান সোসাইটির কথা বলছি, এখানে ছেলে সন্তানের গুরুত্ব বেশি, এখনো বেশি সব জায়গায়। অ্যান চাচ্ছে তার প্রথম ছেলে হবে হচ্ছে সুপারম্যান। সুপারম্যান বলতে ওই যে কমিকের সুপারম্যান না, সুপারম্যান বলতে এখানে আমরা বুঝাচ্ছি হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ইন্টেলিজেন্ট অ্যান্ড একই সাথে হ্যান্ডসাম। অ্যান ট্যানারের পিছনে ছুটছে কারণ ওর বিশ্বাস, ইফ শি ম্যারিজ ট্যানার, দেন they will be the parents of Superman. She feels instinctively that Tanner would be the best father for the Superman. এটা ছিল ওর ইচ্ছা, to give birth an extraordinary, intelligent and handsome boy. She refuses to be a poet's dream. অলরেডি জানি অক্টেভিয়াস ওর জন্য জীবন দিতে রাজি আছে। অক্টেভিয়াস অ্যানের প্রতি hopelessly in love with Anne, So blindly even in love. so even Octavius proposed many times and in this scene সবসময় or in একদম this নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত অক্টেভিয়াস ওর জন্য একদম জান কোরবান থাকে। বাট অ্যান হোয়াইটফিল্ড again and again refuses to be a poet's dream. সে বলছে আমার এরকম অ্যাম্বিশনলেস, গাটলেস, অতিরিক্ত ইমোশনাল হাজবেন্ডের দরকার নাই। I don't need an overly emotional poet as my husband. সে রিফিউজ করে, I don't want to be a poet's dream. শুধু তাই না, she rejects happiness as unimportant. সে বলছে অক্টেভিয়াসের সাথে থাকলে আমি হ্যাপি থাকবো, ওই হ্যাপিনেসও আমার দরকার নাই। she rejects happiness as unimportant. ওর কাছে সুখটা জরুরি না। she rejects happiness as unimportant. She does not care for world's opinion. সে দুনিয়া কি বললো তাতে তার কিছু যায় আসে না। she doesn't care for world's opinion. She doesn't bother if the world laughs at her. মানে নর্মালি কি হয়, নায়ক নায়িকার পিছে পিছে ঘোরে, নায়ক নায়িকার পিছে পিছে দৌড়ায়, কিন্তু এখানে উল্টা হচ্ছে, নায়িকা নায়কের পিছু পিছু দৌড়াচ্ছে, নায়ক পালাচ্ছে, নায়িকা তাকে টার্গেট করে চেস করছে। দুনিয়া তো হাসাহাসি করবে। she doesn't bother, তার কিছু যায় আসে না। she does not bother if the world laughs at her, calls her shameless. দুনিয়া যদি ওকে নির্লজ্জ বলে, নির্লজ্জ মেয়ে বলে, তাতে অ্যান হোয়াইটফিল্ডের যায় আসে না। she doesn't pause to think. এসব নিয়ে চিন্তাও করে না, তার এসব নিয়ে চিন্তা করার সময় নাই। মানে সে এতটাই ডিটারমাইন্ড, সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ যে তাকে বিয়ে করতেই হবে ট্যানারকে। কারণ তার ধারণা ট্যানার দ্য মোস্ট হ্যান্ডসাম, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট
boy, young man in her society. She is the most beautiful, most intelligent girl. তাহলে তাদের যে ছেলে হবে সে হবে এক্সট্রা অর্ডিনারি, মানে এক্সট্রাঅর্ডিনারি হ্যান্ডসাম, এক্সট্রাঅর্ডিনারি ইন্টেলিজেন্ট, মানে তাকে আমরা বুঝি সুপারম্যান, মোর দ্যান এভারেজ হিউম্যান বিং। এটাই হচ্ছে তার শক্তি। এবং ইন অর্ডার টু ম্যারি ট্যানার অ্যান্ড টু গিভ বার্থ সুপারম্যান, এই জন্য সে সব কিছু বাদ দিয়ে তার পিছনে ছুটছে। She doesn't care for happiness, she doesn't care for love, she doesn't care for reputation। যদি দুনিয়া ওর পেছনে হাসাহাসি করে তাতে কিছু যায় আসে। থার্ড পয়েন্টটা দেখেন, ড্রিভেন বাই হার ইনস্টিংক্ট, সে নিজের যে চেতনা, ওর যে বিবেক, ওর যে চেতনা, ওর প্রবৃত্তি বলে, ইনস্টিংক্টের বাংলা হচ্ছে প্রবৃত্তি, প্রবৃত্তি মানে হচ্ছে চেতনা। The driven by her instinct, she pursues Tanner across the European continent. এই যে পুরো ইউরোপ জুড়ে ওরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস খেলছে, ট্যানার পালাচ্ছে, ও তার পিছনে তাড়া করছে। এই যে কিসের শক্তিতে? ড্রিভেন বাই হার ইনস্টিংক্ট, দ্যাট ইজ লাইফ ফোর্স। লাইফ ফোর্স ওকে এই শক্তিটা দিচ্ছে। আলটিমেটলি পুরো ইউরোপ ঘোরার পরে, অনেকদিন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কার চেজ করার পরে, আলটিমেটলি অবশেষে অ্যান হোয়াইটফিল্ড ক্যাচেস ট্যানার ইন স্পেন। স্পেনে গিয়ে অ্যান ট্যানারকে ধরে ফেলল। Catches him in Spain and tries all her wiles to persuade him to marry her. ওইখানে গিয়ে সে তো আসলে ফিজিক্যালি কি করতে পারে না, প্রভোগ করতে পারে না, সে হচ্ছে মেন্টালি, সাইকোলজিক্যালি তাকে নানা রকম কায়দা কানুন ছলাকলা দিয়ে তাকে ভোলানোর চেষ্টা করছে। And tries all her wiles to persuade him to marry her. থার্ড স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, স্যার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস এর কার রেসিং থিমটা মেবি এখান থেকে নেওয়া হয়েছে। হতে পারে। দ্য লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান কন্টিনিউ, ওটা আমরা কন্টিনিউ করছি। এগুলো কিন্তু অলরেডি আমাদের বেশিরভাগই আলোচনা অলরেডি জানি, আমরা শুধু এখানে লাইফ ফোর্স এর কথা চিন্তা করছি। লাস্ট 2 ক্লাসে আমাদের মাথায় এটা ছিল যে এত জোর থেকে আসলো অ্যানারের মনে। অ্যান ট্যানারের পিছনে যে ছুটছে, এই যে গাটস সাহস, এটা করতে আসলো, সব বোঝাতে যাচ্ছে একটা ন্যাচারাল শক্তি, লাইফ ফোর্স ওর মধ্যে আছে, এবং সে সুপারম্যানের মা হতে চায়। এবং the mental power of a mother is more important than any mental power in whole wide world. আমরা থার্ড স্লাইডে আসি। ফার্স্ট পয়েন্টটা আমরা কোথায় ছিলাম, যে অ্যান ট্যানারকে যাবতীয় ছলাকলা একদম ভুলিয়ে ভালিয়ে রাজি করানোর চেষ্টা করছে। At the crucial moment, the life force enchants Tanner. হাতে কাগজ কলম লিখে রাখেন। একদম চূড়ান্ত মুহূর্তে, একদম যখন বলে ওটাকে একদম ক্রাইসিস মোমেন্ট, at the crucial moment, the life force enchants Tanner. একটা সময় গিয়ে ট্যানার আর পারে না। ট্যানার তার এত বড় বড় কথা, সমাজ পরিবর্তন করবে, সে বিপ্লবী, সে এটা করবে, সে ওটা করবে, অবশেষে ট্যানার কি করছে? ট্যানার ইজ সারেন্ডারিং টু লাইফ ফোর্স। কারণ লাইফ ফোর্স এনচান্টস ট্যানার, লাইফ ফোর্স preoccupies, লাইফ ফোর্স ডিফিটস ট্যানার, লাইফ ফোর্স ট্যানারকে দখল করে ফেলবে, মানে ট্যানারের আর সারেন্ডার না করে কোনো উপায় নাই। হি ফাইটস ফর হিজ ফ্রিডম আপ টু দ্য লাস্ট মোমেন্ট। একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্যানার চেষ্টা করে যায় যে স্বাধীনতাটা রক্ষা করা যায় কিনা। একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত সে না 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 বলে যায়, আই উইল নট ম্যারি, আই উইল নেভার ম্যারি, নো নো নো। একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত সে ডিনাই করে যায়, বাট লাভ হয় না। ইনস্টিংক্ট, নেচার ফাইনালি ট্রায়াম্পস and she is victorious. অবশেষে অ্যান বিজয়ী হয়। ট্যানার এত জিদ করেও কোনো লাভ হলো না। শেষমেশ সে ঠিকই অ্যানের কাছে সারেন্ডার করলো, এবং সারেন্ডারটা খুবই ফানি, আপনারা যদি টেক্সটটা পড়েন খুব মজা পাবেন। আলটিমেটলি হি সাকামস টু হার, একদম শেষে গিয়ে সে কি করছে? সারেন্ডার করছে, saying
দ্য লাইফ ফোর্স এনচান্টস মি, সে বললো যে লাইফ ফোর্স, জীবনী শক্তির কাছে আমি অসহায়। ট্যানার অ্যানকে বলছে যে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আমাকে সারেন্ডার করতে হচ্ছে, কারণ আমি যতই শক্তিশালী হই না কেন জীবনী শক্তির কাছে আমি কিছুই না। নেচার, লাইফ ফোর্স বলতে এটা নেচার বলছে যে প্রকৃতির কাছে আমি কিছুই না। আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস when I clasp you। তারপর কথা নাই বার্তা নাই, অ্যানকে জড়ায় ধরে আর জড়ায় ধরে বলে যে আমার কাছে দুনিয়ার সবকিছু আছে যখন আমি তোমাকে ধরি। মানে এই জায়গাটা আপনি দেখবেন হঠাৎ করে, হঠাৎ করে একদম বোল্ড ফ্রম দ্য ব্লু, কোনো কথা নাই বার্তা নাই, না না না, শেষে গিয়ে অ্যান, ট্যানার অ্যানকে জড়ায় ধরে এবং বলে আই হ্যাভ দ্য হোল ওয়ার্ল্ড ইন মাই আর্মস when I clasp you। মানে এটা চূড়ান্ত কমেডি, আপনারা যখন পড়বেন খুব মজা পাবেন, যে লাস্ট মোমেন্ট পর্যন্ত সে না না করে যায়, তারপর হঠাৎ করে ইয়েস বলে, স্যার এটা কি এবং ওই পটটা খুবই ফানি। ট্যানার, স্যার এটা কি কোনো রিয়েলাইজেশন থেকে আসে নাকি ও মেবি স্কেপ করার কোনো ট্যানারের ওয়ে থাকে না? সাবকনশিয়াসে অ্যানের প্রতি একটা অ্যাট্রাকশন ছিল, যেটা পরে গিয়ে সে রিয়েলাইজ করে, এবং তখন সে যতখানি জোরের সাথে না না বলছে, শেষে গিয়ে হুট করে তার থেকেও বেশি জোরের সাথে হ্যাঁ বলে। মানে ওই যে কবুল কবুল একটা খেলা হয় না, বিয়ের অনুষ্ঠানে কোনে কবুল বলবে না, শেষে গিয়ে কবুল বলে, আমাদের নায়ক হচ্ছে শেষে গিয়ে কবুল বলছে। হি renounces the happiness। এখন অ্যানের মতো ট্যানারও, সে বলছে আমারও হ্যাপিনেস এর দরকার নাই, আই ডোন্ট নিড ফ্রিডম, আমার কোনো স্বাধীনতার দরকার নাই, আই ডোন্ট নিড ট্রাঙ্কুইলিটি, আমার কোনো শান্তিরও দরকার নাই, এন্ড টেকস আপ দ্য কেয়ারস অফ ফ্যামিলি। সে বললো যে সবকিছু স্যাক্রিফাইস করে আই উইল সাপোর্ট ফ্যামিলি। মানে এখানে একটা ব্যাপার সে বলছে যে ফ্যামিলির জন্য সে কি কি ত্যাগ করছে। হি রিনাউন্স, রিনাউন্স মানে স্যাক্রিফাইস করা, হ্যাপিনেস, ফ্রিডম, ট্রাঙ্কুইলিটি, সুখ, শান্তি, স্বাধীনতা, সেই তিনটা স্যাক্রিফাইস করে সে ফ্যামিলি গায়ে পরিণত হচ্ছে। মানে কি এখানে বোঝাতে যাচ্ছে, দ্য পার্সন হু টেকস রেসপন্সিবিলিটি অফ এ ফ্যামিলি, দ্যাট পার্সন নিডস টু স্যাক্রিফাইস সুখ, শান্তি, স্বাধীনতা। মানে এটার মধ্যে এটা বিতর্ক হতে পারে যে আসলে সুখ বলতে আমরা কি বুঝাই, শান্তি বলতে কি বুঝাই, স্বাধীনতা বলতে আসলে কি বুঝাই, ফ্যামিলি মানেই কি পরাধীনতা, ফ্যামিলি মানেই কি শেকলে আবদ্ধ হওয়া কিনা, এখানে বিতর্ক হতে পারে। বাট এখানে ট্যানার বলছে আই এম স্যাক্রিফাইসিং মাই হ্যাপিনেস, আমার সুখ, শান্তি, স্বাধীনতা সবকিছু বিসর্জন দিয়ে নাও আই উইল টেক কেয়ার অফ ফ্যামিলি উইথ অ্যান। Here we realize that Anne and Tanner are being used by an irresistible force। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান এন্ড ট্যানার এরা আসলে কিছুই না, শুধু পাপেট, হাতের পুতুল, প্রকৃতির হাতের পুতুল। অ্যান, ট্যানার এরা কিছুই না, জাস্ট প্রকৃতির হাতের পুতুল, পাপেট। নেচার, লাইফ ফোর্স হচ্ছে পাপেটিয়ার, আর এরা দুটো হচ্ছে পাপেট। এই জন্য এত রকম অমিল থাকা সত্ত্বেও, এত অসম্ভব ব্যাপার থাকা সত্ত্বেও অ্যান এন্ড ট্যানার কিন্তু তারা একত্রিত হচ্ছে। Here we realize that Anne and Tanner are being used by an irresistible force as instrument for a purpose greater than themselves। Nature তাদেরকে একসাথে হতে বাধ্য করছে। কেন? So that they can give birth to a Superman। এরা দুজন সুপারম্যানের জন্ম দেবে। এটা হচ্ছে প্রকৃতির ইচ্ছা, প্রকৃতির ডাক। প্রকৃতির ডাক বলতে আমরা অন্য আরো অনেক কিছু বুঝি, এটাও একটা প্রকৃতির ডাক। জীবনী শক্তি ওদেরকে বাধ্য করছে একসাথে হতে। অ্যান অ্যান্ড ট্যানার হ্যাভ এ গুড পার্সোনালিটি। এরা দুজনেরই পার্সোনালিটি খুবই ভালো, অন্যদের থেকে এক্সট্রাঅর্ডিনারি, এন্ড হাইলি ডেভেলপড ইন্টেলেক্ট। এবং এদের দুজনেরই বুদ্ধিমত্তা সমাজের 8-10টা মানুষের চেয়ে বেশি। অ্যান্ড দে হ্যাভ কাম টুগেদার অন দ্য বেসিস অফ দেয়ার ইনস্টিংক্ট। এবং তাদের প্রবৃত্তি, তাদের সহজাত প্রবৃত্তি, তাদের যে চেতনা, সাবকনশিয়াস বলতে পারি, তাদের সাবকনশিয়াস অবচেতন মনে তারা একজন আরেকজনের কাছাকাছি আসে। সো উই এক্সপেক্ট দ্যাট, আশা করতে পারি, দেয়ার অফস্প্রিং উইল বি এ সুপারম্যান। তারা দুজনেই তাদের সমাজে এক্সট্রা অর্ডিনারি, তাদের বাচ্চা কাচ্চা হবে আরো এক্সট্রা অর্ডিনারি, মোর এক্সট্রা অর্ডিনারি দ্যান দেয়ার প্যারেন্টস। বাই ম্যারিং অ্যান, অ্যানকে বিয়ে করার সাথে সাথে ট্যানার অ্যাডমিটস দ্যাট, ট্যানার এটা স্বীকার করছে, দ্য ওম্যান বোস্টেড বাই দ্য লাইফ ফোর্স। এই যে নারীরা কেন এত বেশি মানসিকভাবে শক্তিশালী,
মনের দিক থেকে সমাজে পুরুষদের থেকে নারীদের শক্তি, মানসিক শক্তি অনেক বেশি। কারণ হচ্ছে তাদের মধ্যে প্রকৃতির সাপোর্ট আছে। দে আর বোলস্টার্ড বাই, দে আর এম্পাওয়ার্ড। এম্পাওয়ার বলেন না, নারী ক্ষমতায়ন। নারীকে ক্ষমতায়ন দিচ্ছে কে? প্রকৃতি। লাইফ ফোর্স ইজ এম্পাওয়ারিং ওমেন। প্রতিটা নারীর মধ্যে জীবনী শক্তি লুকায়িত, এবং এই জন্য সে অন্যান্য যে কোনো পুরুষের থেকে মানসিকভাবে শক্তিশালী। ওমেন, every woman is bolstered or empowered by life force, is bound triumph, এবং তাদের জয় নিশ্চিত। That man, even the superman is bound to surrender. সে ম্যান হোক বা সুপারম্যান হোক, সে যত ইন্টেলেকচুয়াল মেল পার্সনই হোক, সে যত মানে বুদ্ধিমত্তা বিচক্ষণ পুরুষ হোক না কেন, আলটিমেটলি পুরুষকে নারীর কাছে পরাজয় স্বীকার করতে হয়। কারণ নারীর মধ্যে লুকায়িত আছে প্রকৃতি, লাইফ ফোর্স। woman, every woman is empowered by life force. সে যত বুদ্ধিমান, সে যত বিচক্ষণ পুরুষ হোক না কেন, নারীর কাছে তাকে নতি স্বীকার করতে হয়। Man, even the superman is bound to abandon the pursuit of own goal. তার যত বড় বড় ফিলোসফিক্যাল পলিটিক্যাল টার্গেট থাকুক, সে সমাজ পরিবর্তন করবে, এটা করবে, সেটা করবে, তার বড় বড় যত স্বপ্ন থাকুক, সেই সব স্বপ্ন আপাতত ফুল স্টপ দিয়ে ম্যান অর সুপারম্যান বা সে যেই হোক না কেন, দ্যাট পারসন নিডস টু সারেন্ডার টু লাইফ ফোর্স। লাইফ ফোর্স মানেই হচ্ছে ফিমেল পারসন, আ ওম্যান, to serve women in goal of perpetuating the race. Ultimately আমাদের টার্গেট, এটা জর্জ বার্নার্ড শর বিশ্বাস। দিস ইজ শেভিয়ান বিলিফ। শর বিলিফ, শভিয়ান থেকে শেভিয়ান। শেভিয়ান বিলিফ কি? আমাদের আলটিমেট গোল অফ লাইফ, আমাদের জীবনের চূড়ান্ত টার্গেট হচ্ছে পারপেচুয়েটিং দ্য রেস, মানব জাতিকে টিকিয়ে রাখা, এবং টু ইনক্রিজ ইন্টেলেক্ট, এবং বুদ্ধিমত্তার লেভেলটা বাড়ানো। মানে শুধুমাত্র মানব জাতি টিকিয়ে রাখা না, আমাদের ভবিষ্যৎ বংশধর তারা যেন আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয়, আমাদের থেকে বেশি যোগ্য মানুষ হয়, সেটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। সো আওয়ার আলটিমেট গোল ইজ টু পারপেচুয়েট হিউম্যান রেস, আমাদের মানব জাতিকে টিকিয়ে রাখা এবং বুদ্ধিমত্তার লেভেল বাড়িয়ে নিয়ে যাওয়া, তারা যাতে আরো বুদ্ধিমান হয়, আরো বুদ্ধিমান। এটাই হচ্ছে আলটিমেট টার্গেট। অন্য আর সবকিছুই হচ্ছে সেকেন্ডারি। এটা কার বিশ্বাস? এটা জর্জ বার্নার্ড শর বিশ্বাস। এই জন্যই এত বড় বড় কথা বলার পরেও ট্যানার ইজ সারেন্ডারিং টু অ্যান। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি লেকচার 1 লেকচার 2 রিভিশন, আর আমরা লাইফ ফোর্স সম্পর্কে জানলাম। এটা হচ্ছে লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান, এটা হচ্ছে আমাদের ফোকাস। এই পর্যন্ত আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? রেসপন্স করেন প্লিজ। স্যার, ভায়োলেটের ক্ষেত্রে কি লাইফ ফোর্সটা অ্যাপ্লাই অবশ্যই, করা যায়? অবশ্যই, অবশ্যই আমরা অ্যাপ্লাই করব। ভায়োলেটের মধ্যে এত মনের জোর কোত্থেকে আসলো? কারণ ভায়োলেট রবিনসন ইজ অলসো এম্পাওয়ার্ড বাই লাইফ ফোর্স। ওর ভিতরেও লাইফ ফোর্স আছে, সুপ্ত। প্রতিটা নারীর অবচেতন, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর বিশ্বাস, যে প্রতিটি নারীর অবচেতনে জীবনী শক্তি বিদ্যমান। The subconscious of every woman is empowered by nature. Nature means life force. এখন আমরা ডক্টর আশা রায় যে শেভিয়ান ফিলোসফিকে ডিসকাস করেছেন, ওই বিষয়ে আমরা যাই। আপনাদের যদি চা কফি থাকে, চা কফি নিয়ে বসতে পারেন, কারণ এখন হচ্ছে আমাদের একটু জটিল আলোচনা শুরু হবে। এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি এনজয় করে কাহিনীর সাথে মিলিয়ে পড়লাম, এখন হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কথাবার্তা বেশি আছে। কেন এটাকে আমরা 20th সেঞ্চুরি লিটারেচারে নিয়ে আসছি? কারণ আমাদের এখানে ক্যারেক্টার বা স্টোরির থেকে ফিলোসফির এখানে ইম্পর্টেন্সটা বেশি। শেভিয়ান ফিলোসফি ইন্ট্রোডাকশন। আমরা ডক্টর আশা রায় তার যে জার্নাল, রিসার্চ আর্টিকেল, এখান থেকে আমরা এই স্লাইডটা তৈরি করেছি। আপনাদেরকে এই স্লাইডটা দেয়া আছে।
আর্টিকেলটা দেওয়া আছে গুগল ক্লাসরুমে, প্লিজ ডাউনলোড করে নেবেন। First point, let's start. Man and Superman is regarded as one of the best plays of Shaw, where এখানে একটু বানান ভুল আছে, WH হবে, where যেখানে Shaw puts his philosophy of creative evolution in a dramatic form. এটা অলরেডি আমরা জানি। ম্যান এন্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শর জীবনের অন্যতম সেরা নাটক, অন্যতম শ্রেষ্ঠ নাটক, যেখানে ওনার ফিলসফিকে উনি ড্রামাটিক ফর্মে, এমনিতে তো দর্শন মানুষজন শুনতে চায় না, মানুষের কাছে বোরিং লাগে, দর্শন খুবই কঠিন, খুবই বোরিং একটা টপিক, মনোটোনাস টপিক, ড্রাই অ্যান্ড ভেরি ইনস্টুপিড। কিন্তু সে ফিলোসফিটাকে নাটকের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ফিলসফি অফ ক্রিয়েটিভ এভলিউশন ইন এ ড্রামাটিক ফর্ম, নাটকের ফর্মে দর্শন। He was right in calling Man and Superman comedy and a philosophy. নাটকের শুরুতেই ম্যান এন্ড সুপারম্যান নাটকের সাবটাইটেল হচ্ছে কমেডি অ্যান্ড এ ফিলসফি। জর্জ বার্নার্ড শ ঘোষণা করছেন যে ম্যান এন্ড সুপারম্যান দিস প্লে ইজ নট অনলি এ কমেডি বাট অলসো আ ফিলসফি। কেন? For the play is a rich storehouse of Shavian thought. এই নাটকটা হচ্ছে ফুল অফ শেভিয়ান আইডিয়াস। জর্জ বার্নার্ড শর যত ফিলসফি আছে ম্যাক্সিমামই আমরা এই নাটকের বিভিন্ন ভাজে ভাজে পাবো। এই নাটকের বিভিন্ন পার্টে উই উইল বি এবল টু ফাইন্ড জর্জ বার্নার্ড শ'স ফিলসফি, তার যত ফিলসফি আছে সমাজ সম্পর্কে, পরিবার সম্পর্কে, ম্যারেজ, রিলিজন, পলিটিক্স, সবকিছু সম্পর্কে তার যে বিশ্বাস, তার যে দর্শন, ফিলসফি, সবকিছু আমরা স্টোর পাবো এই নাটকে। This play is a rich storehouse of Shavian thoughts. মানে তার যত আইডিয়াস, চিন্তা ভাবনা সবকিছুই আমরা এই নাটকের মধ্যে পাচ্ছি। বাট দিস সিরিয়াস থট, কিন্তু এটা তো একটু জটিল বিষয়। কন্টেন্ট ইজ ক্রিয়েটেড ইন দ্য মোস্ট লাইট হার্টেড কমেডি। মানুষকে এই জটিল বিষয়ে উনি এন্টারটেইনমেন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন, যাতে আনন্দের সাথে আমরা বুঝতে পারি। এটা হচ্ছে হাস্যরস, কৌতুকের মাধ্যমে সিরিয়াস কোনো কিছু বোঝানো। To teach something serious and difficult to light-hearted comedy. In this play, Shaw demonstrated how man and woman become slaves of instinct and work together for creative evolution. এই নাটক আমরা একটু আগেই ডিসকাস করলাম যে ট্যানার সে এত বুদ্ধিমান, এত প্রগতিশীল একজন ছেলে, অ্যান সে এত বুদ্ধিমতী ইয়াং ওম্যান, বাট স্টিল তারা পাপেটের মতো আচরণ করছে, মনে হচ্ছে তারা হচ্ছে প্রকৃতির হাতের খেলনা, প্রকৃতির হাতের পুতুল। এখানে বলছে যে শুধু অ্যান ট্যানার না, যে কোনো নারী বা যে কোনো পুরুষ, দে আর নাথিং বাট স্লেভস অফ ইনস্টিংক্ট। তারা সবাই, আমরা সবাই প্রকৃতির হাতের পুতুল। অ্যান্ড উই ওয়ার্ক টুগেদার, আমরা, আমাদের আলটিমেট গোল কি ছিল লাস্ট স্লাইডে বললাম, টু পারপিচুয়েট হিউম্যান রেস, মানব জাতি অস্তিত্ব নিশ্চিত করা, অস্তিত্ব টিকিয়ে রাখা। এবং এটাকে সে আরো সুন্দরভাবে বলছে, দে ওয়ার্ক টুগেদার ফর ক্রিয়েটিভ এভলিউশন। ক্রিয়েটিভ শব্দটার মানে হচ্ছে সৃষ্টিশীল, এভলিউশন মানে হচ্ছে বিবর্তন, সৃষ্টিশীল বিবর্তন। ক্রিয়েটিভ এভলিউশন, এখানে এভলিউশনের পরিবর্তে আমরা আরেকটা ইংরেজি শব্দ ইউজ করতে পারি, সেটা হচ্ছে বেটারমেন্ট, উন্নয়ন, উন্নতি। আরো ভালো, আরো ভালো, আরো বেশি ভালো, আস্তে আস্তে আরো ভালো। এই যে আরো ভালো করা, বেটারমেন্ট করা, আরেকটু ভালো করা, আরেকটু ভালো করা, এটাকেই বলে হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। আমরা শুধু মানব জাতিকে টিকিয়ে রাখবো সেটাই যথেষ্ট না, অস্তিত্ব টিকিয়ে রাখা যথেষ্ট না। আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমাদের থেকে ভালো হবে, আমাদের ছেলে আমাদের থেকে ভালো হবে, আমাদের নাতি তার থেকে ভালো, পুতিরা তার থেকে ভালো, চুতিরা তার থেকে ভালো, ভবিষ্যৎ বংশধররা আমাদের থেকে, ভবিষ্যৎ প্রজন্ম সবসময় তার আগের প্রজন্ম থেকে ভালো হবে। বেটারমেন্ট, কন্টিনিউয়াস বেটারমেন্ট, এটাই হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। জর্জ বার্নার্ড শ, a dramatist and a philosopher. জর্জ বার্নার্ড শ নাটক
একজন নাট্যকারের থেকে তার বড় পরিচয়, উনি একজন দার্শনিক, অনেক বড় একজন দার্শনিক। Shaw is regarded as the greatest modern English dramatist. মডার্ন ড্রামায় জর্জ বার্নার্ড শর থেকে বেশি, মডার্ন ইংলিশ ড্রামায় জর্জ বার্নার্ড শর থেকে আমরা ভালো নাট্যকার পাই না। বলা হয় দ্য বেস্ট, দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট, নট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, দ্য গ্রেটেস্ট, সবচেয়ে গ্রেট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। রিজেক্টিং দ্য আউটমোডেড থিয়েট্রিক্যাল কনভেনশন। ফার্স্ট ক্লাসে আমরা বললাম যে নাটকের এমন কোনো টেকনিক নাই যেটার উনি গুরু না, সব টেকনিক উনি এক্সপার্ট। সব টেকনিক অ্যানালিসিস করার পর উনি এই সিদ্ধান্তে আসলেন যে যত রকম পুরাতন নাটকের ধ্যান ধারণার টেকনিক আছে এগুলো কোনোটা দিয়েই মডার্ন নাটক তৈরি করা যাবে না। শ উনি একদম রিজেক্ট করে দিলেন, বাতিল করে দিলেন আউটমোডেড থিয়েট্রিক্যাল কনভেনশন। ইভেন শেক্সপিয়ার আমলের যে নাটকের কলা কৌশল, উনি বললেন যে ওই আমলে জানি না ঠিক ছিল কিনা, কিন্তু বর্তমান যুগে ওই শেক্সপিয়ার স্টাইলে নাটক করলে সেটা অবিচার করা হবে। মডার্ন নাটকের স্টাইল এগুলো কোনোটাই যোগ্য না। শ সব বাতিল করে দিলেন নাটকের ব্যাপারে। শ সাকসিডেড ইন রেভলিউশনাইজিং ব্রিটিশ ড্রামা। শ সফল হলেন ইন রেভলিউশনাইজিং ব্রিটিশ ড্রামা। উনি নাটকে একটা বিপ্লব নিয়ে আসলেন। শ সফল হলেন ইন ব্রিঙ্গিং রেভলিউশন ইন ব্রিটিশ ড্রামা। উনি ব্রিটিশ ইংলিশ ড্রামায় বিপ্লব নিয়ে আসলেন। কিভাবে? এই জায়গাটা ইম্পর্টেন্ট, কাগজ কলম থাকলে লিখে রাখেন। কেন আমরা বলছি হি ইজ আ রেভলিউশনারি ড্রামাটিস্ট, একজন বিপ্লবী নাট্যকার? কেন বলছি? উত্তর হচ্ছে, যদি আপনাদের শর্ট কোয়েশ্চেন আসে, অ্যান্সার হবে কি এরকম, হি ক্রিয়েটেড দ্য থিয়েটার অফ আইডিয়াস। ওনাকে কেন আমরা বলছি রেভলিউশনারি ড্রামাটিস্ট? কারণ হি ইনকর্পোরেটেড, উনি ইন্ট্রোডিউস করলেন থিয়েটার অফ আইডিয়াস। আইডিয়া বলতে এখানে ফিলোসফি, থট। ওনার যে নাটকের স্কুলটা, ওনার যে গ্রুপ, তারা হচ্ছে ফিলোসফি বেসড নাটক করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তারা দে চুজ থিয়েটার অফ ফিলোসফি, থিয়েটার অফ আইডিয়াস। কি কি আইডিয়াস এর উপর ভিত্তি করে তাদের থিয়েটার? in which plays explored issues, different issues, অনেক সোশ্যাল ইস্যু নিয়ে তাদের নাটক কথা বলবে। সেক্সিজম, মানে সেক্সিজম বলতে এখানে যখন আমাদের সমাজে পুরুষরা নারীদের উপর ডমিনেন্ট এক্সপ্রেস করতে চায়, সবকিছুকে যখন নারীকে হেয় প্রতিপন্ন করা হয়, নারীকে ছোট করা হয়, এটাকে বলে সেক্সিজম। বা একইভাবে যখন নারীরা পুরুষকে হেয় করে, ছোট করে, ওইটাকেও বলে সেক্সিজম। সেক্সুয়াল ইকুয়ালিটি, এটাকে আমরা এখন ফেমিনিজম বলি। নারীবাদীরা যেটা চাচ্ছেন, নারী পুরুষ সম অধিকার, সেক্সুয়াল ইকুয়ালিটি। সোশিও ইকোনমিক ডিভিশন, এই যে সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বঞ্চনা, ক্লাস উঁচু নিচু, ধনী গরিব যে করা, বিভেদ করা, এই সোশিও ইকোনমিক ডিভিশন, আর্থ সামাজিক যে বিভাগ, সোশিও ইকোনমিক ডিভিশন। দ্য ইফেক্টস অফ পভার্টি, এই যে দারিদ্র্যের ফলে যে আমাদের সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, পভার্টির ফলে, দারিদ্র্যের ফলে আমাদের সমাজে কি কি কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যান্ড রিলিজিয়াস থিওরিজ, এবং ওনার যে ফিলোসফি, ওনার যে রিলিজিয়াস থিওরি, এই সব কিছুকে একসাথে করে, সবকিছুকে উনি একত্রিত করে, ইনকর্পোরেট করে উনি নাটক করতেন। এই জন্য উনার নাটক মানেই হচ্ছে এখানে ফিলোসফি থাকবে, ওখানে মেন উইমেন ইকুয়ালিটি, সোশিও ইকোনমিক ডিভিশন, পভার্টি, ইফেক্ট, ফিলোসফি, রিলিজিয়াস থিওরি, এই জিনিসগুলো আসবে। এই জিনিসগুলো আমরা পাচ্ছি। কেন আমরা তার নাটক গুলোকে থিয়েটার অফ আইডিয়াস বলছি? কারণ তার নাটকের মধ্য দিয়ে উনি আমাদের ফিলোসফি শেখাচ্ছেন, এন্টারটেইনমেন্ট মধ্য দিয়ে আমাদের শেখাচ্ছেন। হি ইজ টিচিং আস থ্রু এন্টারটেইনমেন্ট।
কি কি বিষয় শেখাচ্ছেন? সেক্সিজম, সেক্সুয়াল ইকুয়ালিটি, সোশিও ইকোনমিক ডিভিশন, ইফেক্টস অফ পভার্টি, ফিলোসফিক্যাল এন্ড রিলিজিয়াস থিওরি, এই সব কিছু তার যত চিন্তা ভাবনা আছে, মেন উইমেন রিলেশনশিপ, ফ্যামিলি, সোসাইটি, এগুলো নিয়ে তার যে বিশ্বাস, এই সব কিছু উনি একত্রিত করছেন তার নাটকের মধ্য দিয়ে। নাটকের কমেডির মধ্য দিয়ে, নাটকের এন্টারটেইনমেন্টের মধ্য দিয়ে উনার ফিলোসফি উনি প্রচার করছেন। হি ইজ ডিসেমিনেটিং হিজ ফিলোসফিক্যাল আইডিয়াস। থার্ড পয়েন্টটা আপনাদের অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। হি ইউটিলাইজেস কমেডি টু প্রমোট সিরিয়াস ভিউজ অন পাবলিক পলিসি, সোশ্যাল ইনস্টিটিউশনস এন্ড মোরালিটি। উনি কমেডি দিয়ে, কমেডির মধ্য দিয়ে অনেক সিরিয়াস জিনিস আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কমেডির ভিতর দিয়ে উনি সিরিয়াস কিছু আমাদের শেখাতে চাচ্ছেন। কি কি সিরিয়াস বিষয়? পাবলিক পলিসি, গভর্নমেন্ট বিষয়ে অনেক অসঙ্গতি, অনিয়ম উনি বোঝাতে চাচ্ছেন। সোশ্যাল ইনস্টিটিউশন, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ফ্যামিলি, তারপর সোশ্যাল আরো বিভিন্ন গ্রুপ আছে, এগুলোর বিষয়ে উনি আমাদেরকে সচেতন করতে চাচ্ছেন। এন্ড আলটিমেটলি মোরালিটি, নৈতিকতা, মোরালিটি নিয়ে উনি আমাদেরকে সচেতন করতে যাচ্ছেন যে আমরা নৈতিকতা বলতে যেটা বুঝি, আসলে কি সেটা নৈতিক না অনৈতিক? আসলে আমরা যেটাকে নৈতিক বলি, যেটাকে আমরা ন্যায় বলি, সেটা কি আসলেই ন্যায়? যেটাকে আমরা অন্যায় বলি, আসলেই কি অন্যায়? ন্যায় অন্যায় বিভেদ করা কি এতই সহজ? এটা নিয়ে উনি আমাদেরকে বারবার জাগানোর চেষ্টা করছেন। ফোর্থ পয়েন্ট অফ দিস স্লাইড, রিয়েলিটি অফ হিউম্যান রিলেশনশিপস। উনি বলছেন আমরা মানুষের সম্পর্ক, মানে নারী পুরুষের যে সম্পর্ক, এটাকে আমরা অনেক রোমান্টিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, অনেক রোম্যান্স পয়েন্ট অফ ভিউ, অনেক এক্সট্রা অর্ডিনারি, হাইপারবোল, সব অতিরঞ্জন দিয়ে আমরা মানুষের সম্পর্কটাকে অন্যরকম একটা লেভেলে নিয়ে গেছি, যেটা আদৌ রিয়েল না, আনরিয়েল। হিউম্যান রিলেশনশিপ ইজ বেসড, এখানে কোনো রোম্যান্স, কোনো রহস্য জায়গা নাই। এই যে আমরা ছোটবেলা থেকে গল্প উপন্যাস পড়ি, প্রেমের উপন্যাস, প্রচুর পরিমাণে রোমান্স, প্রচুর পরিমাণে রহস্য, আসলে রোমাঞ্চ, রহস্য এসব কিছু নাই। এ পুরোটাই হচ্ছে ইলিউশন, মায়া। জর্জ বার্নার্ড শ এটা বিশ্বাস করেন যে মানুষের মধ্যে এই রোমান্স জিনিসটা আসলে আনরিয়েল, এটা আসলে রিয়েলিটিতে এক্সিস্ট করে না, এবং নারী পুরুষের সম্পর্কে রহস্যের কোনো জায়গা নেই। এটা হচ্ছে পুরাই প্রাকৃতিক, পুরোই প্রকৃতির হাতে। শ ইজ এ ক্রিয়েটিভ এভলিউশন। একটু আগে লাস্ট স্লাইডে আমরা বললাম যে শ বিশ্বাস হচ্ছে আমাদেরকে ইভলিউশন আনতে হবে, আস্তে আস্তে আরো বেটার করতে হবে সবকিছু, সবকিছুকে আরো উন্নত করতে হবে, আরো উন্নত করতে হবে, আরো উন্নত করতে হবে। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণেই তাকে আমরা বলছি ক্রিয়েটিভ এভলিউশনিস্ট। শুধু উন্নত করলেই হবে না, এই উন্নত করার প্রক্রিয়াটা হতে হবে সৃষ্টিশীল, ক্রিয়েটিভ। মানে কি? আপনি কারোটা নকল করবেন না, আপনি অন্য কারো কোনো স্টাইল নকল করবেন না, আপনি নিজের স্টাইলে নিজে, আপনি নিজস্ব ক্রিয়েটিভ স্টাইলে ইউ উইল ব্রিং বেটারমেন্ট। আপনি নিজের মতো করে, অন্য কাউকে নকল করবেন না, আপনি নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে, নিজস্ব সৃষ্টিশীলতা দিয়ে, উইথ ইউর ওন ক্রিয়েটিভিটি ইউ উইল ব্রিং বেটারমেন্ট। আপনি আরো ভালো করবেন, আরো ভালো করবেন নিজস্ব সৃষ্টিশীল উপায়। এটি হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। He is a philosopher in sense that he has tried to present a coherent and comprehensive view of human nature. উনি মানুষের যে প্রকৃতি and human life, মানুষের প্রকৃতি, মানুষের জীবন, এটা নিয়ে একটা ব্যাপক একটা শিক্ষা আমাদেরকে দিতে চাচ্ছেন, আমাদেরকে একটা কোহেরেন্ট কম্প্রিহেন্সিভ ভিউ, সার্বিক একটা চিত্র আমাদের সামনে তুলে ধরতে চাচ্ছেন। মানে কি? উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আসলে মানুষের জীবন কেমন হওয়া উচিত, আসলে মানুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, একজন মানুষকে আমরা মানুষ বলবো, তার কি কি বৈশিষ্ট্য থাকা উচিত, একজন মানুষের জীবন কেমন হওয়া উচিত, একজন মানুষ তার আলটিমেট লক্ষ্য, তার চূড়ান্ত লক্ষ্য, আলটিমেট টার্গেট কি হওয়া উচিত, আমরা কেন বেঁচে আছি, ওয়াই ডু উই এক্সিস্ট, আমাদের কি করা উচিত। আমরা আমরা এই কোয়েশ্চেনটা প্রায়ই করি যে আমাদের বেঁচে থাকার মানে কি, আমরা কেন বেঁচে আছি।
এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু জর্জ বার্নার্ড শ দিতে চাচ্ছেন এই নাটকে। এই নাটকটা মাধ্যমে উনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আমরা আসলে কেন বেঁচে থাকি, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যটা কি। He also shows the way in which human life should best be lived, মানে কিভাবে সবচেয়ে উত্তম ভাবে বেঁচে থাকা যায়, সবচেয়ে ভালোভাবে কিভাবে বাঁচলে আমরা বলতে পারি যা একটা সেই রকম জীবন বাঁচলাম। মানে আপনি যদি একটা গ্রেট লাইফ লিড করতে চান, ইফ ইউ উইশ টু হ্যাভ আ ভেরি এক্সট্রাঅর্ডিনারি লাইফ, মানে আপনার যদি মনে হয় যে সেরকম একটা জীবন, মানে একটা গ্রেট লাইফ কিভাবে আমি লিড করতে পারি, কি করব, কি করলে আমি মরার আগে শান্তি নিয়ে মরতে পারবো যে না কিছু একটা করছি জীবনে, সেটা কি, কি করলে আমরা নিজেদেরকে সেই সান্ত্বনা দিতে পারবো যে না কিছু একটা করেছি, একটা লাইফ কিভাবে সবচেয়ে বেস্ট ওয়েতে লিভ করা যায়, এই নাটকের মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। লাইফ ফোর্স নিয়ে ফার্স্ট স্লাইডে বললাম, শর বিশ্বাস, শস বিলিভ ইন লাইফ ফোর্স, জীবনী শক্তি, জীবন শক্তি। এই যে এটা কি, বিষয়টা আসলে কি, এটা আমাদের অনেকেরই ক্লিয়ার না। শ তার ফিলোসফিতে পরবর্তীতে ব্যাখ্যা করেছেন, নাটকের মধ্যেও আছে। আমাদের জন ট্যানার, সে তো কথা বলতে অনেক পছন্দ করে, সে মাঝে মাঝে বিভিন্ন ডায়লগের ভাজে ভাজে এই বিষয়গুলো এক্সপ্লেইন করে। ট্যানার তো আসলে কেউ না, শ হিমসেলফ, শ নিজের ক্যারেক্টারকে ট্যানারের মধ্যে তুলে ধরেছে। ট্যানার তার ডায়লগের মধ্য দিয়ে এই জিনিসগুলো প্রায় ব্যাখ্যা করেছেন নাটকের বিভিন্ন পর্যায়ে, ডায়লগের পাকে পাকে। সেখান থেকে আমরা যদি সামারি করি, তাহলে আমরা লাইফ ফোর্স এর একটাই পাবো, এটা হচ্ছে আপনাদের শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, শস বিলিভ ইন লাইফ ফোর্স, এটা আপনাদের শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। শস বিলিভ, জর্জ বার্নার্ড শর বিশ্বাস, ইন লাইফ ফোর্স, জীবনী শক্তি নিয়ে ওনার যে বিশ্বাস, মানেটা কি, জীবনী শক্তি মানে কি। শ বিলিভস দ্যাট, এটা শর বিশ্বাস, দেয়ার ইজ এ মিস্টিরিয়াস পাওয়ার হুইচ কন্ট্রোলস নেচার, প্রকৃতিতে একটা রহস্যময় শক্তি আছে। রহস্যময় কেন বলছেন এখানে, কারণ এটাকে আমরা লজিক দিয়ে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু ফিল করতে পারি, আমরা এটাকে ফিল করতে পারি যে প্রকৃতিতে কিছু একটা আছে, একটা রহস্যময় শক্তি প্রকৃতিতে আছে। শ সেটাকে বলছেন আ মিস্টিরিয়াস পাওয়ার দ্যাট কন্ট্রোলস নেচার, এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে একটা অতিপ্রাকৃত সুপারন্যাচারাল ফোর্স, অ্যান্ড ওয়ার্কস ফর বেটারমেন্ট অফ লাইফ, তার কাজ হচ্ছে লাইফ, জীবনকে উন্নত করা। আমাদের ইউনিভার্স, আমাদের পৃথিবীতে তো অনেক রকম প্রাণ আছে, একদম কীট পতঙ্গ, মাছ, মুরগি, পশু পাখি থেকে শুরু করে মানুষ, বন্য জন্তু, জানোয়ার, এই সবগুলোই হচ্ছে ডিফারেন্ট এক্সপ্রেশন অফ লাইফ। লাইফ ফোর্সের দায়িত্ব হচ্ছে এই প্রত্যেকটা স্পিসিসকে, প্রত্যেকটা লাইফকে উন্নত করা। একটা প্রাণী তার ভবিষ্যৎ জেনারেশন, ফিউচার জেনারেশন তার থেকে ভালো হবে, একটার থেকে আরেকটা ভালো হবে, তার থেকে আরেকটা ভালো হবে, আরো ভালো হবে, আরো ভালো হবে, কন্টিনিউয়াস বেটারমেন্ট অফ লাইফ ইন অল স্টেজেস, এটা নিশ্চিত করে হচ্ছে নেচার, একটা শক্তি, ন্যাচারাল, ওয়ান ন্যাচারাল মিস্টিরিয়াস পাওয়ার, যেটাকে আমরা বলছি লাইফ ফোর্স। লাইফ ফোর্স এখানে সুপ্রিম সায়েন্টিস্ট, একদম সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক, সুপ্রিম ন্যাচারাল সায়েন্টিস্ট হচ্ছে লাইফ ফোর্স। সে এক্সপেরিমেন্ট করছে, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবকে সে বেটারমেন্ট নিয়ে আসছে, একটার পর একটা এক্সপেরিমেন্ট হচ্ছে। পিঁপড়া, পিঁপড়া আস্তে আস্তে আরো ভালো পিঁপড়া হয়ে উঠছে, মাছ আস্তে আস্তে আরো ভালো মাছ, গাছ আরো ভালো গাছ, মানুষ আরো ভালো মানুষ, বন্য জন্তু জানোয়ার আরো ভালো, মানে এদের ভবিষ্যৎ জেনারেশন আরো পারফেক্ট হচ্ছে, আরো বেটার হচ্ছে। এটা হচ্ছে আলটিমেট নেচার টার্গেট। এই যে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা বিশেষ করে এগ্রিকালচার, আমাদের কৃষিতে দেখবেন একটা সময়ে একটা মুরগি যে পরিমাণ ডিম দিত, এখন কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে ডিম দেয়। একটা মুরগি বছরে 300টা ডিম দেয়। ইট সিমস আনন্যাচারাল। এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে আমরা এমন মুরগি বের করেছি যে মুরগি বছরে 300টা ডিম দেয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এখন মুরগির মাংস বেশি হচ্ছে, গরুর
মাংস বেশি হচ্ছে। একটা জমিতে এর আগে যে পরিমাণ ধান উৎপন্ন হতো এখন তার থেকে 20 গুণ, 30 গুণ, 40 গুণ বেশি ধান উৎপন্ন হয়। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু একটা প্রজাতি, একটা স্পিসিসকে বেটারমেন্ট করছি। এখন এই বুদ্ধি আমরা কোত্থেকে পেলাম? এই বুদ্ধিটা আমাদের মাথা থেকে আসেনি, উই লার্নড ইট ফ্রম নেচার। নেচারে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং চলছে, ন্যাচারাল জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রকৃতির মধ্যে চলমান। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে কি হচ্ছে? প্রতিটা প্রাণী তারা উন্নত হচ্ছে, আরো উন্নত হচ্ছে, তাদের ভবিষ্যৎ বংশধর আরো উন্নত হচ্ছে। গ্র্যাজুয়াল বেটারমেন্ট অফ লাইফ। এখন পশু পাখিরা যেমন, নেচার যদি ঠিক মতো কাজ করে তাহলে 100 বছর পরে প্রতিটা পশু পাখি তাদের ভবিষ্যৎ আগের বংশধরের থেকে উন্নত হবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, তাদের প্রকৃতিতে অ্যাডাপ্টেশন, তাল মানিয়ে নেওয়ার ক্ষমতা তাদের বেশি হবে। দে উইল বি মোর পারফেক্ট, মোর ফিট টু লিভ ইন দিস নিউ ওয়ার্ল্ড। এই যে ন্যাচারালি বেটারমেন্ট আনা, আরো ভালো কিছু নিয়ে আসা, আরো ভালো কিছু নিয়ে আসা, এটাই হচ্ছে লাইফ ফোর্সের এক্সপেরিমেন্টেশন। কি বলছে প্রথম পয়েন্টটা আমরা আবার বলি। Shaw believes that there is a mysterious power which controls nature and works for the betterment of life. এই অতিপ্রাকৃত প্রাকৃতিক শক্তি, জীবনী শক্তি, তার উদ্দেশ্য হচ্ছে টু ব্রিং বেটারমেন্ট অফ লাইফ, প্রতিটা প্রাণীর উন্নতি আনা, মানে প্রতিটা প্রাণীর বংশধর যেন আগেরটার থেকে ভবিষ্যৎটা ভালো হয়, আরো বেটার হয়, ইন অল স্টেজেস। এই মিস্টেরিয়াস ন্যাচারাল ফোর্সকে আমরা বলছি দ্য লাইফ ফোর্স, জীবনী শক্তি। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাই জর্জ বার্নার্ড শকে একজন ক্রিয়েটিভ এভলিউশনিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করছে। শ যখনই লাইফ ফোর্সে বিশ্বাস করছেন তখনই by default he is a creative evolutionist. Second point, throughout the ages it has been making experiments in evolving better and better forms of life. যুগে যুগে লাইফ ফোর্স কাজ করে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে। একটু আগে বললাম না, সুপ্রিম সায়েন্টিস্ট, সুপ্রিম সায়েন্টিস্ট, প্রাকৃতিক বৈজ্ঞানিক, মানে লাইফ ফোর্স হচ্ছে ন্যাচারাল সায়েন্টিস্ট, দ্য সায়েন্টিস্ট অফ নেচার। সে কি করছে? এক্সপেরিমেন্টেশন করে যাচ্ছে, একটার পর একটা পরীক্ষা করে যাচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, প্রকৃতিতেই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, and evolving better and better forms of life. বাঘের বাচ্চা বাঘের থেকে ভালো হচ্ছে, মুরগির বাচ্চা মুরগির থেকে ভালো হচ্ছে, সরীসৃপদের বাচ্চা সরীসৃপদের থেকে ভালো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে মানুষের বাচ্চা তার প্যারেন্টসদের থেকে আরো ভালো হবে, মানে ভবিষ্যৎ বংশধর আগের বংশধরের থেকে আরো বেটার হবে, মোর পারফেক্ট হবে, আস্তে আস্তে পারফেক্ট হবে। when life progresses towards a new form, জীবন যখন আস্তে আস্তে উন্নত হতে শুরু করে, when life progresses towards a new form, নতুন একটা কাঠামো পায়। আমরা কি বলছি সহজ কথায়? লাইফ যখন উন্নত হচ্ছে, জীবন যখন উন্নত হচ্ছে, the life force considers whether is perfect, সেটা লাইফ ফোর্স নিজেই পরীক্ষা নিরীক্ষা করে, আচ্ছা এই যে ভবিষ্যৎ বংশধর আসলো সে কি আসলেই বেটার, আগের আগের জেনারেশন, পাস্ট জেনারেশনের থেকে ফিউচার জেনারেশন আসলেই কি বেটার, আসলেই কি পারফেক্ট। ইফ, এটা একটু ভুল আছে ঠিক করে নেবেন, ইফ হবে, ইফ ইট ফাইন্ডস দ্য ফর্ম ইমপারফেক্ট, যদি লাইফ ফোর্স ডিসাইড করে এটা ইমপারফেক্ট, মানে এখনো এটা যথেষ্ট ভালো হয়নি, ইট ইজ নট বেটার এনাফ, ইট ক্রিয়েটস ইন দোজ ক্রিয়েচার দ্য ইনস্টিংক্ট টু ইমপ্রুভ। প্রকৃতি তখন কি করে? তখন ওই জেনারেশনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা উদ্দীপনা সৃষ্টি করে, একটা ইন্সপিরেশন দেয় যে আমাকে আরো ভালো হতে হবে, আমাকে বেটার হতে হবে, আমি আরো ভালো হলে আমার ভবিষ্যৎ জেনারেশন, ফিউচার জেনারেশন আরো ভালো হবে। কেন আমাদেরকে নিজেদের যত্ন নিজেরা নিতে হবে? কেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে? এখন কোভিড-19 এর সময় আমরা
এটা বলছি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। কেন? কারণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না হয়, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি পুতি, এদের রোগ প্রতিরোধ ক্ষমতার ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনাকে পারফেক্ট হতে হবে, আপনাকে বেটারমেন্টে নিয়ে আসতে হবে, আপনাকে ইমপ্রুভ করতে হবে, নাহলে আপনার ভবিষ্যৎ বংশধর টিকবে না, আপনার বংশ টিকবে না। আপনাকে নিজেকে পারফেক্ট করতে হবে। ইউ নিড টু ইমপ্রুভ আপনার যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে আপনাকে বাড়াতে হবে। ইওর ফিজিক্যাল ফিটনেস বাড়াতে হবে। নট অনলি দ্যাট, আপনার যে ইন্টেলিজেন্স, মেন্টাল ফিটনেস, মোরালিটি, এটাকেও ইমপ্রুভ করতে হবে। আপনার মোরালিটি কিছুটা হলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের মোরালিটিতে প্রভাব ফেলে। মানে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে বেটারমেন্ট, বেটারমেন্ট। গতকালের থেকে আজকে একটু বেটার, আজকের থেকে আগামীকাল বেটার, প্রতিদিন নিজেকে বেটার করতে হবে। বেটারমেন্ট, বেটারমেন্ট। তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার বংশধরেরা আরো বেটার হবে। নেচার আমাদের মধ্যে সেই প্রণোদনা, সেই উৎসাহটা দেয় যে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, আমাদের পারফেক্ট হতে হবে। আমাদের যে ডিফেক্ট, আমাদের যে ত্রুটিগুলো আছে, ফল্ট গুলো আছে, এগুলো কারেকশন করতে হবে। দোজ হু ইগনোর দিস ইনস্টিংক্ট, যারা এইসব মানে প্রকৃতির যে অনুপ্রেরণা, এটাকে অ্যাভয়েড করে, ইগনোর করে, অ্যান্ড কেয়ার অনলি ফর প্লেজার, তারা শুধু নিজেদের আরামায়েশ, নিজেদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকে। দে আর লেফট ওয়্যার দে আর, তারা যেখানে থাকে ওইখানেই পড়ে থাকে, তাদের আর কোনো ইভলিউশন আসে না তাদের মধ্যে, তাদের ভবিষ্যৎ প্রজন্মতেও ইভলিউশন আসবে না। মানে যদি আমরা প্রকৃতির সেই ডাকে সাড়া না দিই, প্রকৃতি আমাদেরকে কিসে ডাক দিচ্ছে? ইমপ্রুভ আওয়ারসেলফ, আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। প্রতিদিন যাবে আমাদের আরেকটু বেটার হতে হবে, আরেকটু বেটার হতে হবে, আরেকটু বেটার হতে হবে, বেটার বেটার বেটার, ফার মোর বেটার, আরো ভালো করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বাড়াতে হবে, নৈতিকতা, মানবিকতা আরো বাড়াতে হবে, বুদ্ধিমত্তা আরো বাড়াতে হবে, সবকিছু বাড়াতে হবে। নৈতিকতাও বাড়াতে হবে, আমাদের যে মানবিকতাও বাড়াতে হবে, বুদ্ধিমত্তাও বাড়াতে হবে, শারীরিক মানসিক সব শক্তি বাড়াতে হবে। দোজ হু হিট দ্য মিস্টেরিয়াস কল, যারা প্রকৃতির এই আহ্বানে সাড়া দেয়, যারা নিজেদেরকে বেটার করার জন্য একাগ্র হয়, দোজ হু আর ডিটারমাইন্ড টু মেইনটেইন দ্য ডেভেলপমেন্ট, দোজ হু অ্যাকসেপ্ট দ্য কল অফ বেটারমেন্ট, দোজ হু হিড, হিড মানে হচ্ছে শোনা, HWD, হিড মানে হচ্ছে লিসেন, দোজ হু হিড দ্য মিস্টেরিয়াস কল অফ লাইফ ফোর্স ফর বেটারমেন্ট, দে মুভ ফরওয়ার্ড, তারাই উন্নত হয়, তাদের ভবিষ্যৎ প্রজন্মই উন্নত হয়, তাদের বংশই টিকে থাকে। দ্য লাইফ ফোর্স ইজ দ্য এসেন্স, এই লাইফ ফোর্স হচ্ছে সবকিছুর মূলে। দ্য আলটিমেট রিয়ালিটি বিহাইন্ড দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস, আমরা যে চোখে দেখি, আমাদের যে সেন্স, এই সেন্স, সবকিছু তো আমরা সেন্সে নিয়ে আসতে পারি না। কিছু কিছু আছে বিয়ন্ড আওয়ার সেন্স, আমরা বুঝতে পারি না, আমাদের বোধের বাইরে, ওটাকে আমরা বলছি দ্য আলটিমেট রিয়ালিটি। এই আলটিমেট রিয়ালিটির সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সেন্ট্রাল পার্ট হচ্ছে লাইফ ফোর্স, জীবনী শক্তি। জীবনী শক্তি আমাদেরকে ইন্সপিরেশন দেয় যাতে আমরা আরো ভালো করি, আরো ভালো করি, আমাদের শারীরিক, মানসিক, নৈতিক সব দিক থেকে আমরা যেন নিজেদেরকে আরো ভালো করি। গতকালের থেকে আগামীকাল আরো বেশি, তারপরের দিন আরেকটু ভালো, তারপরের দিন আরেকটু ভালো। আমরা যখন এরকম চেষ্টা করতে থাকি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরেকটু ভালো হোক, আমাদের ফিজিক্যাল ফিটনেস আরেকটু ভালো হোক, আমাদের নৈতিকতা আরেকটু ভালো হোক, আমরা কি চেষ্টা করছি? নিজেকে পারফেক্ট করার চেষ্টা করছি। নিজেরা পারফেক্ট হলে, এটা যখন চেষ্টা চলতে থাকবে, ভবিষ্যৎ জেনারেশন আরো ভালো হবে, তারপর তার ভবিষ্যৎ আরো ভালো হবে। মানে হচ্ছে এই প্র্যাকটিসটা, এই যে হাঙ্গার, স্ট্রাইভিং, চেষ্টাটা চালিয়ে যেতে হবে, আরেকটু ভালো, আরেকটু ভালো, আরেকটু পারফেক্ট, আরেকটু পারফেক্ট। এই যে স্ট্রাগলটা, এটা কিন্তু কন্টিনিউয়াস। যদি এটা না করতে পারেন তাহলে আপনার বংশ টিকবে না, আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। ইউর ফিউচার জেনারেশন মাস্ট বি বেটার দ্যান ইউ,
এবং এই জন্য আপনাকে নিজেকে বেটার করতে হবে। ক্রিয়েটিভ এভলিউশন নিজের মধ্যে নিয়ে আসতে হবে। অন্য কাউকে ফলো করলে হবে না। আপনি যদি অন্য কাউকে ফলো করেন তাহলে আপনার ক্রিয়েটিভ এভলিউশন হবে না। আপনাকে নিজের সৃষ্টিশীলতা, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজেকে বেটার করতে হবে, নিজের মতো নিজে শ্রেষ্ঠ হতে হবে। এটাই হচ্ছে ক্রিয়েটিভ এভলিউশন। লাইফ ফোর্স আমাদেরকে ক্রিয়েটিভ এভলিউশনিস্ট হতে উৎসাহ দেয়। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর বিশ্বাস। দিস ইজ দ্য বিলিফ অফ জর্জ বার্নার্ড শ। শর্স থিওরি অফ লাইফ ফোর্স। এই যে লাইফ ফোর্সের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, এটার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ ইটস এইম? এর উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ ফোর্স? লাইফ ফোর্সের উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ দ্য এইম অফ লাইফ ফোর্স? ইন দ্য ভেরি বিগিনিং, একদম সৃষ্টির শুরুতে, ইউনিভার্স কন্টেইনড বোথ লাইফ অ্যান্ড ম্যাটার। পৃথিবী যখন শুরু হয়, মহাবিশ্ব যখন শুরু হয়, তখন দুটা জিনিস ছিল। একটা হচ্ছে আত্মা, লাইফ, আর বস্তু, লাইফ অ্যান্ড ম্যাটার। এটা যে কোনো ধর্মেই আছে। আমাদের ইসলাম ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, প্রতিটা ধর্মে আপনারা পাবেন, সব স্পিরিচুয়াল আইডিওলজিতে পাবেন। ইন দ্য ভেরি বিগিনিং, সৃষ্টির শুরুতে ছিল হচ্ছে জীবন এবং বস্তু, লাইফ অ্যান্ড ম্যাটার। লাইফ এন্টার্স ইনটু ম্যাটার। আমাদের আত্মা কি করে? ম্যাটারে প্রবেশ করে। আমাদের ইসলাম ধর্ম মতে আমাদের আত্মা মাটিতে প্রবেশ করে, রক্ত মাংসে আমাদের আত্মাটা প্রবেশ করে। লাইফ এন্টার্স ইনটু ম্যাটার। যখনই জীবনী শক্তি বস্তুতে প্রবেশ করে, যখনই জীবন, আত্মা কোন একটা বস্তুতে প্রবেশ করে, when life enters into matter and animates it, এবং ঢোকার সাথে সাথে নড়াচড়া শুরু হয়। যেমন আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় আমাদের ইসলাম ধর্ম মতে যখন আমাদের আত্মাটা ওইখানে প্রবেশ করে, রক্ত মাংসের মধ্যে যখন আমাদের আত্মাটা প্রবেশ করে। সেম থিওরি ইন শ, যখন লাইফ ম্যাটারে প্রবেশ করে, যখন জীবন বস্তুতে প্রবেশ করে, when life enters into matter and animates it, সে অ্যানিমেট করা শুরু করে। জীবন বস্তুতে ঢোকে এবং ঢুকে জিনিসটাকে নড়ানো শুরু করে, নড়াচড়া শুরু করে। লাইফ এন্টার্স ইনটু ম্যাটার and animates it, a living organism. লাইফ বলতে শুধুমাত্র আত্মা, বলতে শুধু আত্মা আমরা বুঝি না। আত্মা আছে, তার সাথে শরীরটা আছে। স্পিরিট, লাইফ, আর হচ্ছে ম্যাটার, শরীর। আর লিভিং অর্গানিজম আমরা তখনই বলবো যখন এটাতে আত্মাও থাকবে, শরীরও থাকবে, জীবনও থাকবে, বস্তুও থাকবে। তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার করি। জীবন হচ্ছে একটা ন্যাচারাল ফোর্স, একটা শক্তি। সেটা বস্তুতে প্রবেশ করে, প্রবেশ করার পর তার শরীর ডেভেলপ করে, তার বডি ডেভেলপ করে, এবং সে নড়াচড়া করতে পারে। এমনিতে আমরা জীবনের অস্তিত্ব বুঝতে পারি না, এমনিতে আমরা আত্মার অস্তিত্ব টের পাই না। কিন্তু আত্মাটা যখন কোন শরীরে প্রবেশ করে, অথবা আত্মা যখন একটা শরীরে ডেভেলপ হয়, তখন আমরা কিন্তু বুঝতে পারি। লাইফ ক্যানট ইভলভ অর ডেভেলপ, লাইফ ক্যানট ইভলভ অর ডেভেলপ unless it enters into matter and creates living organism. যতক্ষণ না পর্যন্ত জীবন কোন একটা শরীরে প্রবেশ করবে এবং ডেভেলপ করবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো ইভলিউশন আসবে না, বেটারমেন্ট আসবে না, ডেভেলপমেন্ট হবে না। জীবন নিজে নিজেকে ডেভেলপ করতে পারে না। ডেভেলপ করতে চাইলে তাকে বস্তুতে ঢুকতে হবে, এবং ইট মাস্ট ক্রিয়েট আ লিভিং অর্গানিজম। তা না হলে লাইফের বিবর্তন হবে না, লাইফ সে এনরিচড হবে না, এভলিউশন আসবে না। তাহলে আত্মাকে শরীরের মধ্যে প্রবেশ করতে হবে, শরীরটাকে ডেভেলপ করতে হবে, আরো ডেভেলপ করতে হবে। শরীরের ডেভেলপমেন্টের সাথে সাথে লাইফের ডেভেলপমেন্টও হবে। পরবর্তীতে শরীরের কার্যকারিতা যখন শেষ হয়ে যায়, তখন স্পিরিটটা আলাদা হয়ে যায় এবং নতুন করে আবার কোন একটা বস্তুতে প্রবেশ করে। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর বিলিফ। হিন্দু ধর্মে এই বিশ্বাসটা আছে, রিইনকারনেশন, পুনর্জন্ম। আমাদের ইসলাম ধর্মে
আছে হচ্ছে আফটার দিস ওয়ার্ল্ড আওয়ার সোল উইল বি টেস্টেড। ওইটাও কিন্তু একটা রিইনকার্নেশন, যখন আমরা হাসরের ময়দানে আবার জাগবো। কিন্তু আমরা যদি সাকসেসফুল হতে চাই তাহলে কিন্তু আমাদেরকে জন্ম নিতে হবে। উইদাউট বার্থ, আমাদেরকে জন্মাতে হবে। উইদাউট বার্থ আমাদেরকে কিন্তু ওই বেটারমেন্টের হাত কিন্তু আমাদের নাই। আমরা যদি ক্রিয়েটিভ এভলিউশন নিয়ে আসতে চাই, আমরা যদি বেটারমেন্ট নিয়ে আসতে চাই, আমাদের জন্মাতে হবে। মানুষ কিভাবে জন্মায়, যে কোনো প্রাণী কিভাবে জন্মায়, when life enters into matter, জীবনকে বস্তুর মধ্যে প্রবেশ করতে হবে। লাইফ হ্যাজ টু পারপাসেস, জীবনের দুটা উদ্দেশ্য আছে। এক নম্বর ইমিডিয়েট, একটা হচ্ছে ইমিডিয়েট পারপাস। সেটা কি? টু অ্যাকোয়ার নিউ ফ্যাকাল্টিস অ্যান্ড হায়ার ইন্টেলিজেন্স, নিজেকে আরো উন্নত করা, বুদ্ধি, শারীরিক, মানসিক, নৈতিক সব দিক থেকে উন্নত করা, এটা হচ্ছে ইমিডিয়েট। আর নাম্বার টু হচ্ছে আলটিমেট, টু পাস বিয়ন্ড ম্যাটার, এবং ভবিষ্যৎ নিশ্চিত করা, মানে বস্তুর ঊর্ধ্বে চলে যাওয়া। মানে আমরা বস্তুতে ঢুকবো, বস্তুকে উন্নত করব এবং বস্তু থেকে বের হয়ে যাবো আমাদের আত্মাটা। আত্মার উন্নয়ন এমনি এমনি হয় না। আত্মাকে যদি ডেভেলপ করতে হয়, আত্মাকে শরীরের মধ্যে ঢুকতে হবে। শরীরের ডেভেলপমেন্টের সাথে সাথে আত্মার ডেভেলপমেন্ট হবে। আবার আত্মা যখন শরীর থেকে বের হয়ে যাবে, ওর ডেভেলপমেন্ট কিন্তু আবার থেমে যাবে। মানে শরীরের বাইরে আত্মার ডেভেলপমেন্ট হয় না। আত্মা তখনই ডেভেলপ করতে পারে যখন আত্মা শরীরে প্রবেশ করে। লাইফ ক্যানট ইমপ্রুভ, ডেভেলপ ইটসেলফ, লাইফ মাস্ট এন্টার ইনটু ম্যাটার, বস্তুতে প্রবেশ করতে হবে। এবং যখন লাইফ এন্ড ম্যাটার একসাথে হলে হয় হচ্ছে লিভিং বিং, লিভিং অর্গানিজম, তখনই কেবল ক্রিয়েটিভ এভলিউশন অর বেটারমেন্ট, উন্নয়ন, ডেভেলপমেন্ট যাই বলেন, সম্ভব। জীবনের দুইটা পারপাস, ইমিডিয়েট হচ্ছে উন্নত করা নিজেকে। নিজেকে কিভাবে উন্নত করবে? নিজের লিভিং অর্গানিজমকে উন্নত করবে, নিউ ফ্যাকাল্টিস অফ হায়ার ইন্টেলিজেন্স, শারীরিক মানসিক যোগ্যতা অর্জন করবে। আর আলটিমেট হচ্ছে যখন সে উন্নত হয়ে যাবে, ম্যাচিউরড হয়ে যাবে, তখন সে আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে এবং পুনরায় নতুন একটা শরীরে প্রবেশ করবে। এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর থিওরি অফ লাইফ ফোর্স। এই পর্যন্ত এসে আমরা একটু একটু চিন্তা করি যে কি বলছে এখানে। এই যেখানে লাইফ ফোর্স, এই দুইটা স্লাইড নিয়ে লাইফ ফোর্স এর কথাবার্তা আছে, একটু ক্রিটিক্যাল, একটু মাথা ঠান্ডা রেখে আমরা চিন্তা করি। সহজ করে যদি আমরা বলি, আমরা একদম আমাদের থেকে বিচার করি, আমাদের আত্মাটা যখন আমাদের শরীর থেকে বের হয়ে যাবে, তখন আর তার ইমপ্রুভ করার কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আত্মাটা শরীরে আছে ততক্ষণ পর্যন্ত সে ইমপ্রুভ করতে পারবে। আত্মা লাইফ, শরীরটা হচ্ছে ম্যাটার। আত্মাকে শরীরের মধ্যে ঢুকতে হবে, ঢুকে সেটাকে ইমপ্রুভ করতে হবে। শুধু ফিজিক্যাল না, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সব দিক থেকে ইমপ্রুভ করতে হবে, ম্যাচিউরড হতে হবে। শরীরটা ম্যাচিউরড হবে, মনটা ম্যাচিউরড হবে, বুদ্ধিবৃত্তি সব ম্যাচিউরড হবে, আত্মাটাও ম্যাচিউরড হবে। পরে যখন মৃত্যুর সময় আসবে, তখন আত্মাটা শরীর থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু তার আর কোনো ডেভেলপমেন্টের সুযোগ থাকবে না। এক মানুষ মারা যাওয়ার পর শরীরটা যখন, শরীর থেকে যখন আত্মা আলাদা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে আর ইমপ্রুভ করতে পারবে না। ইমপ্রুভ কখন সে করতে পারবে? যখন সে আবার একটা শরীরে প্রবেশ করতে পারবে। যেমন আমাদের মৃত্যুর পর ইন ইন দ্য ফিল্ড অফ হাসর, হাসরের ময়দানে যখন আমাদেরকে রিজারেক্ট করা হবে, তখন কিন্তু আমাদের আত্মাটা আবার একটা শরীরে প্রবেশ করবে। আল্লাহ কিন্তু আবার শরীরটাকে জাগ্রত করবেন। ওই সময় আবার আমাদের হাতে একটা সুযোগ থাকবে। যদি যারা হচ্ছে আনফরচুনেট, যারা হেলে চলে যাবে, তারা কিন্তু, যদি তাদের হাতে একটা সুযোগ আছে যে আফটার বিলিয়ন্স অফ ইয়ার্স, কোটি কোটি বছর শাস্তি পাওয়ার পর কেউ কেউ কিন্তু আবার বেহেশতে প্রবেশ করার সুযোগ পাবে। এই যে আমাদের ধর্মে, সবগুলো ধর্মেই আছে যে আত্মাটা আবার একবার একটা শরীরে প্রবেশ করবে। হিন্দু ধর্মে আছে ওরা বারবার প্রবেশ করবে, যতক্ষণ না পর্যন্ত ওদের মধ্যে বেটারমেন্ট, মুক্তি না আসে। তাহলে এই দুইটা স্লাইড থেকে আমরা জানলাম লাইফ ফোর্স হচ্ছে আত্মা, আমরা যেটাকে আত্মা বলি,
সে নিজে নিজেকে উন্নত করতে পারে না, তাকে একটা শরীরে প্রবেশ করতে হয়। এই এই যে স্লাইডটা, 9th স্লাইড, এই স্লাইডটা আগের কথাবার্তা কিছু রিপিটেড আছে। পাশে একটা ছবি দেখবেন, আমরা আরেক একটা ছবি দেখি। দেখেন 10th স্লাইডে একটা ছবি দেখা যাচ্ছে, ছবি দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। দেখেন 4টা মাথার খুলি আছে। এভলিউশন অফ স্কাল, মানুষের মাথার যে বিবর্তন, আজকে থেকে 20 থেকে 30 লাখ বছর আগে, 2 to 3 মিলিয়ন ইয়ার আগে যে মানুষ ছিল, সেই মানুষের মাথার খুলি পাওয়া গেছে। প্রথম মাথার খুলি যেটা, এই যে এটা দেখেন, দেখা যাচ্ছে ব্রেইনটা ছোট, কিন্তু এই যে চোয়ালটা বড়, চোয়ালের হাড় দেখেন কত বড়। আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে, দেখেন ব্রেইনের যে জায়গাটা, করোটি, ব্রেইনের পার্টটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর দেখেন চোয়ালের হাড় আস্তে আস্তে ছোট হচ্ছে। তখনকার সময় আমাদের হচ্ছে শক্ত মাংস খেতে হতো, মানে দাঁতের প্রেশার বেশি পড়তো, তখন এই জন্য চোয়ালের হাড় শক্ত ছিল। আর বুদ্ধি কম খরচ করতে হতো, এই জন্য ব্রেনের যে জায়গাটা, করোটি, ওটাও ছোট ছিল। আস্তে আস্তে আমাদের রান্না, আমাদের খাবার সফট হতে লাগলো। খাবার সফট হচ্ছে মানে চোয়ালের হাড় ছোট হচ্ছে, দাঁতও ছোট হচ্ছে এখানে। আর হচ্ছে চোয়াল, আমরা যেহেতু বুদ্ধি খরচ বেশি করছি, এই জন্য আমাদের ব্রেনটা আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে দেখেন 2 থেকে 3 মিলিয়ন ইয়ার্স আগে এটা, 7,50,000 বছর আগে, 1,00,000 বছর আগে, আর 40,000 বছর পরে, মানে 40,000 বছর আগের থেকে দেখেন কিভাবে একটা বিবর্তন হচ্ছে আস্তে আস্তে। হিউম্যান স্কাল, আমরা যদি মানুষ কিভাবে উন্নত হচ্ছে সেটা যদি বুঝতে চাই, তাহলে কিন্তু স্কালের দিকে দেখলে আমরা বুঝতে পারি যে 40,000 বছর আগে যে মানুষ, তার মাথার খুলি, তার সাথে 1,00,000 বছর আগের মানুষের মাথার খুলি আমরা যদি এরকম তুলনা করি, তাহলে দেখতে পাচ্ছি যে চোয়ালের হার আস্তে আস্তে ছোট হচ্ছে, কারণ আমাদের খাবার আস্তে আস্তে সফট হচ্ছে। আর আমাদের ব্রেইন আস্তে আস্তে বড় হচ্ছে, কারণ মাথা খাটাতে হচ্ছে বেশি। এটা কিভাবে হলো এই ইভলিউশন? এটা হচ্ছে ন্যাচারাল, এবং লাইফ ফোর্স এর পেছনে দায়ী। লাইফ ফোর্স এক্সপ্রেসেস ইটসেলফ ইন ম্যাটার, এটা অলরেডি আমরা বললাম যে শুধু জীবনকে আমরা বুঝতে পারি না, জীবন যখন বস্তুতে প্রবেশ করে তখনই আমরা কিন্তু বুঝতে পারি। লাইফ ফোর্স এক্সপ্রেসেস ইটসেলফ ইন ম্যাটার, দ্য উইল টু ক্রিয়েট ম্যাটার অর মোল্ড ম্যাটার। জীবন শক্তি, তার ইচ্ছা হচ্ছে বস্তুকে সে কন্ট্রোল করবে। জীবন, তার উদ্দেশ্য হচ্ছে বস্তুকে কন্ট্রোল করা। এভলিউশন টেক্স প্লেস, আস্তে আস্তে বেটারমেন্ট আসে, আরো উন্নত হয়, আরো উন্নত হয়। নিউ অর্গানস আর ডেভেলপড ইন এক্সিস্টিং স্পিসিস, আস্তে আস্তে নতুন নতুন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। অ্যান্ড আলটিমেটলি দেয়ার ইজ দ্য ডেভেলপমেন্ট অফ নিউ স্পিসিস। এই কথা, এখানে কিছু সায়েন্টিফিক টার্ম আছে, একটু কঠিন মনে হতে পারে, বাট এই প্রথম পয়েন্টের কথা হচ্ছে জীবন একা একা নিজেকে উন্নত করতে পারে না। জীবন যখন বস্তুতে প্রবেশ করে, যখন সেটা একটা লিভিং অর্গানিজম হয়, তখনই কিন্তু সে উন্নত হতে থাকে। আলটিমেটলি দেয়ার ইজ দ্য ডেভেলপমেন্ট অফ নিউ স্পিসিস, thus the intense willing of vital life force, new and higher forms of life are evolved. এটা হচ্ছে একটা সায়েন্টিফিক টার্ম, এটা আপনারা চেষ্টা করবেন বোঝার জন্য। জাস্ট এই কথাটার মূল কথা হচ্ছে বিবর্তন হচ্ছে, একটা প্রাণী আস্তে আস্তে আরো উন্নত প্রাণীতে পরিণত হচ্ছে। Each and every living being is naturally going for betterment. প্রাকৃতিকভাবে প্রতিটা প্রাণী আরো উন্নত হচ্ছে। সেকেন্ড পয়েন্টটা দেখেন, the evolution is not towards forms of greater beauty or physical strength. এখানে কিন্তু আমরা বাইরেরটা বিচার করছি না। evolution is not towards greater beauty, বিউটির দিকে না কিন্তু, or physical strength, but towards higher and higher forms of intelligence. ফিজিক্যাল বিউটি বা ফিজিক্যাল পারফেকশন কিন্তু মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টেলিজেন্স।
এখানে ইন্টেলিজেন্স বলতে বুদ্ধি এবং নৈতিকতা দুইটা একসাথে বোঝাচ্ছে, মানে মোরালি এন্ড ইন্টেলেকচুয়ালি বেটারমেন্ট। প্রাণী উন্নত হচ্ছে, প্রাণী উন্নত হচ্ছে, নট ফিজিক্যাল ডেভেলপমেন্ট। একটা জিনিস সুন্দর হবে তা না, সৌন্দর্য সত্যিকারের উন্নয়ন না। আমরা যে উন্নয়ন বলি দেখতে সুন্দর হলেই না, এটাকে হতে হবে ইন্টেলিজেন্স। এভলিউশনটা আসতে হবে ইন্টেলিজেন্সে। বুদ্ধিবৃত্তি নৈতিকতা এই দুই মিলেই হচ্ছে ইন্টেলিজেন্স। ভবিষ্যৎ প্রজন্ম আরো ইন্টেলিজেন্ট হবে, আরো ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। নিউ পাওয়ার্স অফ মাইন্ড, পাওয়ার্স অফ ইনসাইট। মনের শক্তি বেশি হবে, মানসিক শক্তি বেশি হবে। নিউ পাওয়ার অফ ইনসাইট, ইনসাইট মানে হচ্ছে অ্যানালিসিস পাওয়ার, মানসিক বিশ্লেষণ ক্ষমতা। মেন্টাল অ্যানালিসিস পাওয়ার। ভিশন অ্যান্ড ইন্টেলিজেন্স আর গ্র্যাজুয়ালি ডেভেলপড। এখানে ভিশন বলতে ভবিষ্যতের কল্পনা, অ্যান্ড ইন্টেলিজেন্স আর গ্র্যাজুয়ালি ডেভেলপড। একটা মানুষের ভবিষ্যতের প্রতি যে চিন্তা ভাবনা, ভবিষ্যৎ পরিকল্পনা আরো উন্নত হবে, বুদ্ধিমত্তা আরো উন্নত হবে। মোর এফেক্টিভ এভলিউশন টুয়ার্ডস হায়ার ফর্মস অফ লাইফ। উন্নত হবে, আরো উন্নত হবে। কিভাবে, কোন ক্ষেত্রে? বুদ্ধিবৃত্তির দিক থেকে, ইন্টেলেকচুয়ালি। Evolution takes place not continuously or faultlessly, but through a constant process of trial and error. সবসময় যেটা সাকসেসফুল হয় তা কিন্তু না, ভুল হচ্ছে, প্রকৃতি নিজেই আবার ঠিক করে নিচ্ছে। ভুল হচ্ছে, প্রকৃতি নিজেই আবার ঠিক করছে। ইফ ইট ইজ সাকসেস, আগাবে। যদি এটা ফেইলিয়ার হয়, ট্রাই এগেইন, ট্রাই এগেইন। আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে ইন্টেলিজেন্স, মানসিক দক্ষতা, বুদ্ধিমত্তা, নৈতিকতা। কোথায় বেটারমেন্টটা বেশি জরুরি, ডেভেলপমেন্টটা কোথায় বেশি জরুরি? মানসিক উন্নয়ন, মেন্টাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট ইন ইন্টেলেক্ট, ডেভেলপমেন্ট ইন মোরালিটি, ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আলটিমেট গোল। আমাদের এইটা হচ্ছে লাস্ট স্লাইড, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। শ'স পারসেপশন অফ হিউম্যান রিলেশনশিপ। এটা একটু আগে বললাম যে মানুষে মানুষের যে সম্পর্ক, নারী পুরুষের যে সম্পর্ক, এটা নিয়ে হাজার হাজার বছর ধরে লিটারেচার হচ্ছে, এবং কত রহস্য, কত রোমাঞ্চ, মানে কত কিছু, কত রকমের এক্সাজারেশন দিয়ে আমরা সেটাকে ভরে দিই। কিন্তু শ বলছে যে মানুষ নারী পুরুষের সম্পর্কে কোনো রোম্যান্স, মিস্ট্রির কথা আমরা যদি বলি, এটা হচ্ছে আনরিয়াল, এটা অবাস্তব। In Shaw's conception, Shaw's মতে, the initial form of life was female. সৃষ্টির শুরুতে, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শর বিশ্বাস, এটা কিন্তু আমার বিশ্বাস না, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ বলছেন যে প্রথম যে প্রাণ, এই মহাবিশ্বের প্রথম যে প্রাণ, ফার্স্ট ফর্ম অফ লাইফ, এটা ছিল ফিমেল। সে নিজেই নিজেকে ভাগ করে নতুন প্রাণী জন্ম দিতে পারত। শি ক্রিয়েটেড ম্যান। প্রথম যে প্রাণীটা, প্রথম প্রাণ, এটা ছিল ফিমেল। ফিমেল ক্রিয়েটেড ম্যান। ফিমেল থ্রু ডিফারেন্ট এভলিউশনারি প্রসেস, মেল পুরুষ, এটা অনেকটা নতুন সৃষ্টি। The life force is working through woman to create man. এই জিনিসটা একটু জটিল, আপনারা একটু খেয়াল করেন। The life force, জীবনী শক্তি, is working through woman to create man. প্রথম আদি সৃষ্টি। আমাদের ইসলাম ধর্মে কিন্তু উল্টা, আমাদের ইসলাম ধর্মে কিন্তু পুরুষের জন্ম আগে। কিন্তু জর্জ বার্নার্ড শ, এটা ওনার বিশ্বাস, কিছু করার নাই, উনি অনেক প্রতাপশালী মানুষ ছিলেন। উনি বলেছেন, ওনার কথা একদম ফেলে দেওয়া যায় না, মাথায় রাখতে হবে উনি কি বলছেন। আপনারা বিচার করবেন পরে, জাজ করার আগে তার কথাটা আগে শোনেন। জর্জ বার্নার্ড শ বলছেন যে প্রথম প্রাণী ছিল ফিমেল, মেয়ে, নারী। নারী প্রথমে তৈরি হয়, পরে লাইফ ফোর্স ইজ ওয়ার্কিং থ্রু ওম্যান টু ক্রিয়েট ম্যান। প্রকৃতি এই নারী থেকে পুরুষকে সৃষ্টি করেছে।
পুরুষকে কেন সৃষ্টি করেছে? হু ইজ ডিজাইন টু ক্যারি লাইফ টু হায়ার লেভেল। নারী পুরুষকে ব্যবহার করে জীবনের উন্নয়ন ঘটায়। নারী পুরুষকে ব্যবহার করে জীবনের উন্নয়ন ঘটায়। নেক্সট পয়েন্টটা পড়লে আরো ক্লিয়ার হবে। ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স। ম্যান ইজ নাথিং বাট ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স। পুরুষ পুরুষ প্রজাতি, পুরুষ প্রকৃতির ইনস্ট্রুমেন্ট, অস্ত্র। ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স ফর দ্য এভলিউশন অফ হায়ার ফর্মস। মানে নারী নিজে নিজে নিজেকে উন্নত করতে পারে না। উন্নতি আনার জন্য লাইফ ফোর্স ক্রিয়েটেড ম্যান ফ্রম ওমেন। ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স ফর দ্য ইভলিউশন অফ হায়ার ফর্মস। নারী পুরুষকে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করছে। তাহলে ম্যান ইজ নাথিং বাট ইনস্ট্রুমেন্ট। His increased intelligence and faculties will become a part of common heritage. একজন পুরুষের যত বুদ্ধিমত্তা থাকুক, যত স্কিল থাকুক, এই সব কিছুই সে অর্জন করছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, for next generation. So in the next generation, life will express itself at a slightly higher level. পুরুষ উন্নত হবে এবং নারীর মাধ্যমে বংশ বিস্তার করবে। পুরুষ উন্নত হবে, নারীর মাধ্যমে বংশ বিস্তার করবে। নারী, ফিমেল, is the representation of nature. Female is the representation of life force. লাইফ ফোর্স একা একা উন্নত হতে পারে না। উন্নত হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, অস্ত্র। পুরুষ হচ্ছে নারীর অস্ত্র। নারী পুরুষকে ব্যবহার করে ভবিষ্যৎ প্রজন্মকে উন্নত করে পৃথিবীতে পাঠাচ্ছে। ফিউচার জেনারেশন ইজ কামিং টু দ্য ওয়ার্ল্ড এবং ম্যান ইজ অ্যাক্টিং অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স। The process will continue from generation to generation. তাহলে এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু এই স্লাইডের খুবই ইম্পর্টেন্ট এবং একটু মাথায় রাখতে হবে, নাহলে বোঝা যাবে না। ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ লাইফ ফোর্স। লাইফ ফোর্স এর একটা অস্ত্র হচ্ছে ম্যান। কেন? এই অস্ত্র দিয়ে কি হবে? ফর দ্য ইভলিউশন অফ হায়ার ফর্ম। পরবর্তী জেনারেশন আরো বেটার হবে, আরো ভালো হবে, আরো উন্নত হবে। হিজ মানে ম্যান, ম্যানস ইনক্রিজড ইন্টেলিজেন্স অ্যান্ড ফ্যাকাল্টিজ। একটা পুরুষ যখন ম্যাচিওর্ড হয়, তার মানসিক, বুদ্ধিবৃত্তিক, ইন্টেলেকচুয়াল, মেন্টাল ম্যাচুরিটি যখন আসে, ইট উইল বিকাম আ পার্ট অফ কমন হেরিটেজ। এইটা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে প্রকাশ পাবে। In the next generation, life will express itself at a slightly higher level. পুরুষ উন্নত হবে, পুরুষ উন্নত হতে হতে তার যে উন্নতিটা, এটা ভবিষ্যৎ প্রজন্মে দিয়ে দিবে। Future generation will take a gift from the development of men, and the process will continue from generation to generation. Generation থেকে generation এটা চলতে থাকবে। The life force has created the impulse of sex for the betterment of race. লাইফ ফোর্স নারী ও পুরুষের মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করেছে, ইম্পালস অফ ইউনিয়ন, সেক্স, ফর দ্য বেটারমেন্ট অফ রেস, যাতে মানব প্রজন্ম আরো উন্নত হয়। বিকজ ওয়েন দেয়ার ইজ দ্য ইউনিয়ন অফ টু ক্রিয়েচার্স, যখন দুটো নারী পুরুষ একত্রিত হয়, বোথ ইন্সপায়ার্ড বাই আ স্ট্রং উইল টু ইমপ্রুভ, এবং তাদের মধ্যে যখন উন্নয়ন করার, ডেভেলপ করার প্রচন্ড ইচ্ছা থাকে, যখন তাদের ইচ্ছা থাকে যে আমরা ভালো একটা ভবিষ্যৎ প্রজন্ম, আরো বেটার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আসবো, তারা যখন মন থেকে এই ইচ্ছাটা ডিটারমাইন্ড হয়, a better offspring is likely to be produced. ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই ভালো হবে। বাট নারী পুরুষকে একসাথে হতে হবে এই উদ্দেশ্যে, যে তাদের উদ্দেশ্য, তাদের টার্গেট ইজ নাথিং বাট টু ক্রিয়েট আ বেটার ফিউচার জেনারেশন। আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আপনারা নাম, আইডি, ব্যাচ
চ্যাট বক্সে দিয়ে দেন, ওইটাই আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। তাহলে এখানে স্যার আমার এখানে একটু কনফিউশন কাজ করছে, জি সেটা আরেকটা স্লাইডে যেটা আমরা পড়ে আসছিলাম সেখানে বললো যে সুপার মানে সুপারম্যান ক্রিয়েট করার জন্য অ্যান অ্যান্ড ট্যানারকে হচ্ছে গিয়ে দুইজনই অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই লাইফ ফোর্স চাচ্ছে, নেচার চাচ্ছে যে একসাথে করার জন্য যেন সে একটা হচ্ছে হ্যাঁ সুপারম্যান বাদ করতে পারে। বাট হ্যাঁ এখানে আবার বলছে যে ম্যান ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, সে হ্যাঁ, ম্যান তো আবার ইনস্ট্রুমেন্ট, ট্যানার হচ্ছে অ্যানের ইনস্ট্রুমেন্ট। অ্যান ট্যানারকে ব্যবহার করে সুপারম্যানের জন্ম দিবে। এমন তো যথেষ্ট ট্যানার বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমতী। যে হ্যাঁ অ্যান, ইন্টেলিজেন্স হ্যাঁ অ্যান বুদ্ধিমতী অবশ্যই, প্রকৃতি বুদ্ধিমান হবে না, ফিউচার জেনারেশন। অ্যান তো এক মিস্টার হোয়াইটফিল্ডের মেয়ে না, মিস্টার জি হোয়াইটফিল্ড তার যে বুদ্ধিমত্তা সেটা তো অ্যানের মধ্যে আছে। নেচার তো একদম ইন্টেলিজেন্ট লেস না, নেচারের মধ্যে তো অলরেডি এর আগের বংশের বুদ্ধিমত্তা আছে। ট্যানার জি যতই চেষ্টা করুক একা একা কিন্তু ওর নেক্সট জেনারেশন নিয়ে আসতে পারবে না। ট্যানার ওর যত আছে, ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভিটি আছে, সবকিছু সে অ্যানের বাট মাধ্যমে ভবিষ্যৎ ওইখানে তো উনি প্রজন্মকে দেবে। বলছে যে অ্যান হচ্ছে একা একাই আনতে পারে, সেটা কিভাবে, হাউ ক্যান দিস পসিবল? এই যে লাইফ না না, ফোর্স অ্যান তো হচ্ছে একা একা পারবে না, একা একা তো পারবে না। লাইফ ফোর্স, লাইফ ফোর্স এইটা এনশিওর করবে যে মেন উইমেন, মেল ফিমেল তাদেরকে অবশ্যই একত্রিত হতে হবে, তা না হলে উন্নয়ন আসবে না। আমরা যতই ভবিষ্যৎ বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, একটা সময় অনেক নারীবাদীরা এমন বলে যে একটা সময় আমাদের পুরুষের আর দরকার হবে না, নারীরা নিজেই সন্তান জন্ম দিতে পারবে। পারবে, কিন্তু সেই ভবিষ্যৎ জেনারেশন কিন্তু উন্নত হবে না, মানে এভলিউশন আসবে না। এভলিউশন আনার জন্য মেন, মেন জরুরি, কারণ তখন কেমিক্যাল রিয়াকশনটা ভালো হয়। মেন যখন নিজেকে উন্নত করতে চেষ্টা করে, এই যে ট্যানার, সে এত পড়াশোনা করলো, এত স্মার্ট, সে কিন্তু নিজেকে ডেভেলপ করছে, সে সমাজ পরিবর্তন করতে চায়, তার মানে তার মধ্যে যথেষ্ট নৈতিক বুদ্ধিবৃত্তি, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, তার মোরাল ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট উন্নত। সে যখন অ্যানের কাছে সারেন্ডার করছে, তার মানে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা আশা করতে পারি, নট 100% শিওর, যে ট্যানারের বেশ কিছু বৈশিষ্ট্য ট্রান্সফার হবে ফিউচার জেনারেশন। আর অ্যান তো অলরেডি এনরিচড, তার আগে যত বংশ আছে সব বংশের যত ট্যালেন্ট, বেস্ট পার্ট, এটা সব বলছে all the great capabilities are there stored in an, stored in life force. লাইফ ফোর্স আস্তে আস্তে কিন্তু রিচ হচ্ছে, প্রতিটা জেনারেশন যাচ্ছে, লাইফ ফোর্স রিচ হচ্ছে। এটা হচ্ছে স্বর বিশ্বাস। এখানে অলমোস্ট একটা রিলিজিয়াস পর্যায়ে নিয়ে গেছেন। এরপরে যে স্লাইডটা, এটা হচ্ছে আপনাদের সেলফ স্টাডি পড়ার জন্য, এটা আপনাদের নিজেদের পড়ার জন্য, যে বিয়ে সম্পর্কে স্বর যে আইডিয়া, আমাদের সামাজিক যে ম্যারেজ প্যাটার্ন, এটার মধ্যে উনি যথেষ্ট ত্রুটি খুঁজে পেয়েছেন। আমরা যেভাবে ম্যারেজটাকে এস্টাবলিশ করছি সোসাইটিতে, তাতে কিন্তু আমরা উদ্দেশ্যটা ভুলে যাচ্ছি। আমাদের ম্যারেজের উদ্দেশ্য হওয়া উচিত, এটা হচ্ছে স্বর বিশ্বাস, এটা কিন্তু আমার বিশ্বাস না, এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ বলছেন, এটা হচ্ছে উনার বিশ্বাস, যে বিয়ে হওয়া উচিত, একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত হচ্ছে টু গিভ বার্থ টু আ গ্রেট ফিউচার জেনারেশন, মোস্ট পারফেক্ট ফিউচার জেনারেশন। কিন্তু আমরা বিয়ের যখন আয়োজন করি তখন আমরা এই জিনিসটা খেয়াল রাখি না, আমরা অনেক সময় ইমোশনাল হয়ে যাই, আমরা যে যাকে ডিজার্ভ করে না তার সাথে তাকে একসাথে করে দিই, আমরা আসল উদ্দেশ্যটা ভুলে যাই। সেটা কি? টু গিভ বার্থ টু আ বেটার ফিউচার জেনারেশন। স্যার এভাবে ওনার মতো চিন্তা করলে, জি বিষয়ের মতো চিন্তা করলে তো অনেকেই বাদ পড়ে যাবে, তাহলে আমাদেরকে হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে, আমরা হচ্ছে বুধবার দিন জানবো যে তার কি কি সমস্যা ছিল, ওটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা অনেকেই আলোচনা করব। হচ্ছে গিয়ে আর বিয়ে করতে পারবে না, চিরকুমার হ্যাঁ, চিরকুমারী থাকতে হবে। আজকের ক্লাসের হচ্ছে আমরা ফোকাসটা এটাই ছিল যে প্রথম প্রথম 30 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের ফার্স্ট পার্টটা লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান, এটা হচ্ছে আমাদের ব্রড নোট, এটা হচ্ছে ব্রড নোট, লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান নাটকের মানে কাহিনীর মধ্যে। আর হচ্ছে লাইফ ফোর্স এর যে আইডিয়া, এটা আমরা এতক্ষণ বোঝার চেষ্টা করলাম, এটা হচ্ছে শর্ট নোট, হোয়াট ইজ লাইফ ফোর্স, লাইফ ফোর্স দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শর্ট নোট।
এটা এটা আপনারা মোটামুটি আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। আর ব্রড হচ্ছে লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান। এই হচ্ছে আমাদের আজকের লেকচার, লাইফ ফোর্স, জীবনী শক্তি। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে শেভিয়ান ফিলোসফির আরেকটা পার্ট, সেটা হচ্ছে সুপারম্যান। নেক্সট ক্লাসে আমরা সুপারম্যান নিয়ে আরেকটু ভালোভাবে ডিসকাস করব। তাহলে আজকে আমরা যে আইডিয়াটা পেলাম সেটা হচ্ছে অ্যান হোয়াইটফিল্ড, আমাদের নায়িকা, দ্য ফিমেল প্রোটাগনিস্ট, is the representative of life force. She is the representative of life force. Anne Tanner relationship, life force in man and superman. এখান থেকে আমরা দেখতে পাচ্ছি Anne Whitefield, our female protagonist, she is the representative of life force. এটা হচ্ছে আমাদের ultimate broad question from this slide. এই স্লাইডে তাহলে আমরা এই যে প্রথম তিনটা যে স্লাইড 2, এই যে এটা স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4, এই তিনটা এখানে আমরা পাচ্ছি ডেসক্রিপশন অ্যাবাউট লাইফ ফোর্স ইন ম্যান এন্ড সুপারম্যান। আরেকটা টাইটেল আমরা বললাম অ্যান হোয়াইটফিল্ড, our female protagonist, is the representative of life force. লাইফ ফোর্স মানে অ্যান। নেক্সট ক্লাসে আমরা এটা বের করার চেষ্টা করব সুপারম্যান। এই নাটকে সুপারম্যান মানেই হচ্ছে ট্যানার। ট্যানারের মধ্যে আমরা সুপারম্যান কোয়ালিটি খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে আজকের লেকচারের আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে এই অনেক এখানে কিছু কিছু স্লাইড আছে একটু কঠিন, এটা আপনারা সময় পেলে পড়বেন, কিন্তু লাইফ ফোর্স বোঝার জন্য অ্যাটলিস্ট এই স্লাইডটা, স্লাইড নাম্বার 7, cause believe in life force, স্লাইড নাম্বার 8, এই দুইটা স্লাইড বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি কি স্লাইড আমাদের ইম্পর্টেন্ট আজকের লেকচারে? আজকের লেকচারে আমাদের টোটাল 12 স্লাইড, 12টা স্লাইড আছে। এই 12টা স্লাইডের মধ্যে আমাদের পড়তে হবে মন দিয়ে অ্যাটলিস্ট 5 স্লাইড, 5টা স্লাইড অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4 আর স্লাইড 7, 7 8 স্লাইড 8। 1 2 3 4 7 8, 2 3 4 7 8, এই স্লাইডগুলো পড়তেই হবে, মাস্ট। আর বাকিগুলো হচ্ছে ওভারঅল বোঝার জন্য, আরো এনরিচ করার জন্য। টোটাল 12 স্লাইড। এই 12টা স্লাইড থেকে আমরা ফোকাস করব হচ্ছে 5টা স্লাইড, 2 3 4 7 8, 2 3 4 7 8, আর বাকিগুলো হচ্ছে বোঝার সুবিধার জন্য। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে সুপারম্যানকে নিয়ে। সুপারম্যান আর জর্জ বার্নার্ড শ। আজকে কিছু শুরু হলো যে জর্জ বার্নার্ড শ ওনার ফিলোসফিতে কিছু ত্রুটি আছে, কিছু ভুল চুক আছে। এই ভুলগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। আর হচ্ছে শনিবার থেকে আপনারা অলরেডি যদি খেয়াল করেন, আমরা শনিবার আপনাদেরকে একটা কুইজ দিয়ে দিব। শনিবার থেকে ওই উইকটা, এক উইক আপনারা সময় পাবেন, ওই কুইজটা আপনারা অনলাইনে সলভ করবেন। কিভাবে কুইজ অংশগ্রহণ করতে হয় এটা অলরেডি আপনাদেরকে ইউটিউব দেয়া আছে, ওটা আপনারা দেখে নেবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। স্যার ওটা কি আপনার চ্যানেলেই দেওয়া কুইজের? ওটা আমি যে এখানে ছিল, এটা হচ্ছে ওই সিয়ারদের, এটা আমি আবার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, এখান থেকে তাহলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। আপনারা এটার রেকর্ডিং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর নেক্সট ক্লাসও আমরা 11:30টায় শুরু করব বুধবার দিন। 11:30তে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।